ফার্মেসি জাহাঙ্গীর ইউনিভার্সিটি তোমাদের সামনে এই যে পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার স্থির তড়িৎ, তাই না? আচ্ছা, স্থির তড়িৎ নিয়ে আমরা আলোচনা করতে আসছি। আমাদের সামনে স্টুডেন্ট আছে, আশা করি সবাই ভালোভাবে রেসপন্স করবে, বুঝতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, স্থির তড়িৎ সম্পর্কে যদি আলোচনা করতে যাওয়া হয় তাহলে আমাদের বিশেষ কিছু জানতে হয়। তার ভিতর অন্যতম একটা বিষয় যদি আমরা বলি, সেটা হবে তোমাদের ফার্স্ট কোশ্চেন থাকবে, তাই না? যে হোয়াট ইজ স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ কী, তাই না? আচ্ছা দেখো, এই যে আমরা তো দৈনন্দিন জীবনে বিদ্যুৎ ব্যবহার করে আসতেছি। এই তড়িৎ ব্যবহার ছাড়া আমাদের দিন চলে না, বা এই যে যাবতীয় ইনস্ট্রুমেন্ট চলতেছে সব কিছুই কোনো না কোনোভাবে বিদ্যুতের সাথে কানেক্টেড। এখন যে বিষয়টা হইতেছে, এর ভিতর তোমাকে এই যে দুইটা পয়েন্ট বলা হলো না, একটা হলো স্থির তড়িৎ আর একটা হলো চলতড়িৎ। তাহলে দুইটার নাম কি কি পাবো ভাইয়া? একটা পাবো হচ্ছে কি বলো তো, একটা পাবো হইতেছে স্থির তড়িৎ। আচ্ছা, স্থির তড়িৎ। আর আরেকটা কি বলো তো, একটা হলো স্থির তড়িৎ অ্যান্ড আরেকটা যদি আমরা বলি সেটা আমরা পাবো হচ্ছে চলতড়িৎ, তাই না? এটা নিয়ে তোমাদের এই অধ্যায়টা ভালোভাবে ডিটেল সাজানো আছে। সো সেই ক্ষেত্রে তোমাদের এই যে আজকে প্রথম অবস্থায় তোমরা আগে শিখবা কি স্থির তড়িৎ। আচ্ছা, স্থির তড়িৎ কী বলো তো? স্বাভাবিকভাবে বলতে গেলে স্থির তড়িৎ মানে কি, এটা স্থির আছে, তাই না? স্থির আছে এই অর্থে বোঝায়। সো এটা যদি একটা সঙ্গে স্বাভাবিকভাবে বলা হয়, সেটা কি বস্তুর উপর স্থিরভাবে জমে থাকা বৈদ্যুতিক আধানই হলো স্থির তড়িৎ। একদম হুবহু বইয়ের মতো করে বলিনি আমি, একদম সহজ কথায় তোমার যাতে মনে থাকে। কী জিনিসটা বলো তো? কোনো একটা বস্তু, মনে করো পার্টিকেল একটা হইতেছে, আমরা বেশ কিছু একটা পার্টিকেল তোমাকে নিলাম, মনে করো যে এই যে এটা একটা, এর ভিতর তোমার বিভিন্ন চার্জ জমা আছে, মনে করো প্লাস চার্জ, প্লাস থাকবে, মাইনাস থাকবে, তাই না? একটা কি প্রত্যেকটা পদার্থ কী দ্বারা তৈরি বলো তো? পরমাণুর দ্বারা তৈরি, পরমাণু। এবং এই পরমাণুর ভিতর, পরমাণুর ভিতর কী থাকে? পরমাণুর ভিতরে প্রোটন থাকে, ইলেকট্রন থাকে, নিউট্রন থাকে। এবং চার্জ মূলত কিসের কারণে হয়? এই যে প্রোটন আর ইলেকট্রনের তারতম্যের কারণে, তাই না? আচ্ছা, এখন এই যে জিনিসটা থাকলো, এই যে এটা মনে করো তোমার হইতেছে একটা পার্টিকেল, এবং এই পার্টিকেলে কয়টা পজিটিভ আছে, কয়টা নেগেটিভ আছে, এবং এই জায়গায় যদি নেগেটিভের পরিমাণ বেশি থাকে তার মানে ওটা কি হয়ে গেল? ঋণাত্মক চার্জ দিত, তাই না? আর যদি নেগেটিভের পরিমাণ কম থাকে তখন সে ধনাত্মক চার্জ দিত। এখন এই যে জিনিসটা, এখন বিষয়টা এখানে আমরা সংজ্ঞায় যদি বলি যে কোনো বস্তুর উপর স্থিরভাবে জমে থাকা বৈদ্যুতিক আধানই হলো স্থির তড়িৎ, এটা আমরা সংজ্ঞা আকারে বলতে পারি। এখন তাহলে স্থির তড়িৎ কি প্রবাহ হয় না? প্রশ্ন আসতে পারে যে স্থির তড়িৎ কি প্রবাহ হয় না, বা স্থির তড়িৎ কি একদম স্থির থাকে, এটার কোনো কাজে লাগে না, এরকম বিষয়টা না। আচ্ছা দেখো, এই জিনিসটা আরেকটু আমরা ক্লিয়ার করি। সেই অর্থে তোমাকে যদি বলা হয়, তাহলে আমরা একটু পরের পেজে দেখি। দেখো, আচ্ছা এই যে তোমাদের অতি পরিচিত কয়েকটা আমরা উদাহরণ টানার চেষ্টা করছি। আচ্ছা দেখো, স্থির তড়িৎ কি এবং এই জিনিসটা সম্পর্কে তোমাকে যদি এই যে এই কাজটা কি করে দেখছো, এই যে চিরুনি দিয়ে, কিংবা এই যে এটা কি শীতকালে ভালো কাজ করে, শীতকালে কেন ভালো কাজ করে, এই জিনিসটাও আমরা এখানে ব্যাখ্যা করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম অবস্থা হইতেছে তোমার চিরুনি দিয়ে হইতে পারে, অথবা কী দিয়ে হইতে পারে, এই যে কলম আছে না, প্লাস্টিক কলম। প্লাস্টিক বিশেষ করে ওই যে একটা কলম না, পিন পয়েন্ট, ওই যে যেগুলো একটু ওপরে একটা রাবারের একটা লেয়ারের মতো থাকে, ওটা ভালো কাজ করে। সো এই ধরনের যেগুলো প্লাস্টিকগুলো পাবা, দেখবা যে তুমি যে চুলে যদি একটু ঘষাও, তারপর সেটা যদি ছোটো ছোটো কাগজের টুকরো করে নাও, সেখানে কী হবে? আটকে যায়, মানে ওটা সাথে আসতে চাই, তাই না? এখানে একটা আকর্ষণ বল কাজ করে। সো এই যে জিনিসটা, এই জিনিসটা সম্পর্কে তোমাকে এই যে দেখো, এটা সামান্য, তার মানে এখান থেকে আমি যদি চিরুনি দিয়ে একটু চুল আঁচড়ানো হয়, তারপর দেখবা ছোটো ছোটো কাগজকে এইভাবে আকর্ষণ করে, তাই না? এটা তো প্র্যাকটিক্যাল আমরা দেখছি। আচ্ছা, তার মানে এটা একটা স্থির তড়িতের উদাহরণ। তারপর আরেকটা বিষয়, সেটা হলো বজ্রপাত। এখন বজ্রপাত কি ছোটোখাটো জিনিস? আচ্ছা, তো সো এই যে দেখো, এর আগে আমরা যে ধারণাটুকু দেখলাম, ধারণা দেখলে মনে হয় যে স্থির তড়িৎ কোনো কিছুর উপর স্থিরভাবে জমে থাকা জিনিস, আর এটা খুব ছোটোখাটো জিনিস, এরকম মনে হয়, একটা ধারণা হয় যে তার মানে স্থির তড়িৎ মেবি ছোটো একটা জিনিস। চলতড়িতে মানুষ মারা যায়, ভয়ঙ্কর একটা জিনিস, কিন্তু স্থির তড়িৎ মেবি ছোটো একটা জিনিস। এখন এই জিনিসটা একটু ক্লিয়ার হয়। দেখো, স্থির তড়িৎ এটা স্থির থাকে, তার মানে এই না এটার মানে ভোল্টেজ বলো বা যাবতীয় জিনিস কম হবে, এর ভোল্টেজ অনেক বেশি হইতে পারে। যেমন এই যে দেখো, এখানে যদি আমরা যদি ফার্স্ট অফ অল এটা যদি আমরা এই দিকে যদি আমরা দেখি, আচ্ছা আমরা কীতে বলবো, এটা বলি। দেখো, আচ্ছা এই যে এখানে তো খুব হালকা একটু, তাই না? এখানে অল্প চার্জ হয় না, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অল্প পরিমাণ চার্জের সৃষ্টি হয়, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাই সামান্য কাগজকে আকর্ষণ করতেছি। কিন্তু এই সেম জিনিসটা যদি আমরা বজ্রপাতের দিকে তাকাই, এটা কেমন হয়? এটা কি সামান্য? অনেক বেশি, অনেক হিউজ পরিমাণ। একটু তোমাকে একটু ধারণা দিই, দেখো ধারণাটা একটু দেখো। একটা বজ্রপাতে, একটা যদি মোটামুটি লেভেলের একটা বজ্রপাত হয়, সেখানে 10 থেকে 100 কোটি ভোল্টেজ উৎপন্ন হয়। 10 থেকে 100 কোটি। আমাদের ভোল্টেজ কত? 220 ভোল্ট। 220 ভোল্ট মানে বিদ্যুতের যেখানে আমরা টাচ করলে মারা যায়, তাই না? এটা কত ভোল্ট? 220 ভোল্ট। আর একটা যে বজ্রপাত হয়, এই যে গম গম শব্দ হয়, যেখানে আমরা একটু কী না কী ভেবে, সেখানে ভোল্টেজ কত থাকতে পারে? 10 থেকে
100 কোটি 220-এ মানুষ মারা যায়, আর এটার কি অবস্থা দেখো, এখানে একটা ক্লাইম্যাক্স আছে দেখো। এবং এটা যদি তোমাকে যদি একটু যদি আমি পরিমাপ করে বলি, এটা আসলে কি কাজে লাগাইতে পারি। 100 ওয়াটের বাল্ব আছে না, এই যে আমরা নর্মালি যে বাল্ব ইউজ করি সেগুলো কিন্তু এই যে 20 ওয়াট 30 ওয়াট, 100 ওয়াটের অত বেশি ইউজ করা হয় না সচরাচর লাইফে। 100 ওয়াট মানে সেই জিনিসটা কী হবে, আরও ভালো আলো হবে। সেই 100 ওয়াটের প্রায় 14,000 বাল্ব একসাথে চালানো যাবে। 14,000 বাল্ব দিয়ে মনে করো যে পুরো একটা শহর কভার করতে পারবে। 14,000 বাল্ব অ্যাট এ টাইম তুমি চালিয়ে রাখতে পারবে। সো এই পরিমাণ ভোল্টেজ, এই যে বিদ্যুৎ, এই যে বিশেষ করে বজ্রপাতের মাধ্যমে এই পরিমাণ বিদ্যুৎ, যে পরিমাণে ওখানে ভোল্টেজ থাকে বা যে পরিমাণ থাকে, তা দিয়ে তুমি যদি বিদ্যুতে পরিমাণ করতে পারতা, প্রকাশ করতে পারতা, তার মানে এটা কী হইতো, অ্যাট এ টাইম 14,100 ওয়াটের। আর আমরা তো 100 ওয়াট ইউজ করি না, আমরা অনেক ছোটো ইউজ করি। সেই জায়গায় তার মানে এর নিশ্চয়ই 2 গুণ 3 গুণ ইউজ করতে পারবো। তার মানে আমরা কতগুলো বিদ্যুতের উৎস দেখছ। এখন যে বিষয়টা আছে, এই যে বিষয়টা এখন, এই যে স্থির তড়িৎ, আমরা শুরুতেই বলছিলাম কি এটা কি থাকে ভাইয়া, স্থির থাকে। আর চলতড়িৎ চলমান। আচ্ছা, তাহলে এই যে বিদ্যুৎ, এই যে বজ্রপাত যেটা হয়, এটা আকাশ থেকে, এটা কি মানে এই যে ঝলকের মাধ্যমে ভূপৃষ্ঠে পতিত হয় কিনা, দেখছো না এটা? আচ্ছা, তার মানে এটা তো স্থির থাকে, তাহলে এটা চললো কেমনে, তাই না? আমরা শুরুতেই বললাম স্থির তড়িতের কী হবে, এই জিনিসটা স্থির থাকবে। আর চলতড়িৎ কী হবে, চলমান একটা প্রসেস। এখন যে বিষয়টা আছে দেখো, স্থির তড়িৎ মানে দেখো, এখানে আমরা বেশ কয়েকটা কন্ডিশন যদি তোমাকে যদি প্রকাশ করি। ফার্স্ট অফ অল যদি আমরা বলি যে স্থির তড়িৎ স্থির থাকে, এটা হইতেছে একটা লম্বা সময়ের জন্য স্থির থাকে। তার মানে এই না এটা পরিবাহিত হতে পারবে না, তার মানে এটাও পরিবহন হওয়ার ক্ষমতা আছে, কিন্তু খুব সামান্য সময়, খুব সামান্য সময়। এখন যে বিষয়টা দেখি। আর 2 নম্বর বিষয় হচ্ছে এখানে ভোল্টেজ চলতড়িৎ থেকে অনেক বেশি হতে পারে। অনেক বেশির একটা উদাহরণ দেখতেছো, 10 থেকে 1000, 10 থেকে 100 কোটি ভোল্টেজ, বা যেটা দিয়ে মনে করো যে একটা বিশাল অঙ্কের কাজ চালানো যাবে। তার মানে চলতড়িৎ হওয়ার কন্ডিশন কি ভাইয়া? ফার্স্ট অফ অল এটা কি হইতে হবে, এটা স্থির থাকবে। আচ্ছা, এটা স্থির থাকবে। দেখো, আমরা যদি এখান থেকে তোমাকে এই পয়েন্টগুলো তোমাকে তুলে ধরি, এখানে কি জায়গা হবে? আচ্ছা, আশা করি জায়গা হবে। দেখো, স্থির তড়িৎ হওয়ার জন্য 1 নম্বর যদি আমরা যদি পয়েন্ট বলি, 1 নম্বর পয়েন্টে তার মানে কী পাবো, এটা কি হইতে হবে, স্থির থাকতে হবে। তার মানে আধানটা কি থাকতে হবে, স্থির থাকতে হবে। দেখো, এটাতে আমরা বুঝি কিনা, প্রথম অবস্থা হলে এটা স্থির থাকবে। তারপর 2 নম্বর পয়েন্ট যদি তোমাকে যদি আমি বলি, সেটা হলো কি, ভোল্টেজ খুব অল্প হতে পারে অথবা অনেক বেশি হইতে পারে, কি খুব কম। তার মানে ভোল্ট কীরকম হতে পারে, আমরা যদি এরকমভাবে ভোল্ট প্রকাশ করি, ভোল্ট কি হইতে পারে, খুব কম, একদম সামান্য হইতে পারে, খুব কম, অথবা কি হইতে পারে, অনেক বেশি হইতে পারে। তার মানে স্থির তড়িৎ মানে যে খুব সামান্য ভোল্টেজ হবে তা না, এটা অনেক বেশিও হতে পারে। আচ্ছা, খুব কম বা অনেক বেশিও হতে পারে। কিন্তু এই যে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যদি আমি তোমাকে বলি, সেটা হবে কি, খুব সামান্য সময়ের জন্য, একদম সামান্য সময়ের জন্য। এটা মাথায় রেখো, সামান্য সময়, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তার মানে এই যে এখান থেকে তুমি অলরেডি তুমি বাস্তব লাইফে এই জিনিসটা বুঝতে পারবা, এই জিনিসটা ফিল করতে পারবা। তাহলে প্রথম অবস্থা হলো স্থির তড়িৎ কী থাকে, স্বাভাবিক অবস্থা এটা কী থাকে, কোনো পৃষ্ঠে জমা থাকে, স্থির হয়ে থাকে। কিন্তু সেই ভোল্টেজটা কি খুব সামান্য হবে, অনেক বেশি হতে পারে, একটু ম্যাসিভ লেভেলের হইতে পারে, হিউজ লেভেলের হইতে পারে। বাট সেই জিনিসটা পরিবাহিত হয় নাকি, পরিবাহিত হবে, কিন্তু খুব সামান্য সময়ের জন্য। বিদ্যুৎ পৃষ্ঠে এটা কতক্ষণ লাগে, এই যে বিশেষ করে তোমার যে বজ্রপাত হয়, কতক্ষণ লাগে, খুব সামান্য সেকেন্ডের জন্য না। এটা আমরা কতটুকু বুঝি না বুঝি, কিন্তু এটা যদি তোমাকে যেন প্রকাশ করতাম, তাহলে এটা আনুমানিক মাইক্রোসেকেন্ড, মাইক্রো মানে বুঝি মাইক্রোসেকেন্ড বা মিলি সেকেন্ড হইতে পারে, বুঝছিস, মাইক্রোসেকেন্ড অথবা মিলি সেকেন্ড পরিমাণ হইতে পারে। আচ্ছা, মাইক্রোসেকেন্ড মানে কত, 10⁻⁶। কত ভাইয়া, 10⁻⁶, মানে বুঝতেছ জিনিসটা তোমাকে বুঝায়। 1 সেকেন্ড কতখানি, এই যে 1 2, এটা 1 সেকেন্ড না, এই মাঝখানে ব্যবধানটা হলো 1 সেকেন্ড। ওই 1 সেকেন্ডকে যদি 1-এর পরে 1 2 3 4 5 6, 1 সেকেন্ডকে এত দ্বারা ভাগ করলে এটা কত সেকেন্ড হয়, কাউন্ট করতে পারবা? এত সামান্য সেকেন্ডের জন্য এই জিনিসটা চলে। তাহলে বিদ্যুৎ পৃষ্ঠ হয় কত, এই যে বজ্রপাত যেটা হয়, এটা কত, খুবই সামান্য, বুঝতেছ? তার মানে বিষয়টা দেখো। এখন তুমি আমাকে বলো, স্থির তড়িৎ কী বলবো? ফার্স্ট অফ অল স্থির তড়িৎ এটা কোনো পৃষ্ঠে জমানো থাকে, স্থির থাকে। আর এই জিনিসটা কি হতে পারে, এই ভোল্টেজ কি খুব সামান্য হবে না অনেক বেশি হতে পারে? কিন্তু কন্ডিশন কি, এটা খুব অল্প সময়ের জন্য প্রভাবিত, খুবই সামান্য সময়। আর চলতড়িতের বিষয়টা কি হইতেছে, ওটা
দীর্ঘস্থায়ী চলমান, একটা কন্টিনিউয়াসলি লম্বাভাবে চলতে থাকে। বুঝছি? আচ্ছা ঠিক আছে, এই যে এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে তোমাকে নিয়ে আমরা সামনে আগাইতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, এগুলো আমরা একটু ক্লিয়ার করে আমরা পরের পেজে যাই। দেখো, আচ্ছা পরের পেজে এই যে দেখো, এখন প্রশ্ন, আই হ্যাভ এ কোশ্চেন। বর্তমানে আই হ্যাভ এ বেশ কিছু চলতেছে, তাই না? আচ্ছা আমরা একটু আই হ্যাভ এ কোশ্চেন বলি। আচ্ছা আই হ্যাভ এ কোশ্চেনের ভিতরে কী হয়েছে বলো তো দেখি। বজ্রপাতে অনেক সময় মানুষ মারা যায় না কেন? এটা দেখছো? কখনো কোথাও শুনছো যে বজ্রপাত হয়েছে কিন্তু মানুষ মারা যায় না? শুনছো? আচ্ছা একটু ঠান্ডা মাথায় বলে, এটা জাস্ট ভাবতে গেলে দেখো ভয়ঙ্কর একটা জিনিস, চূড়ান্ত ভয়ঙ্কর একটা জিনিস। এই প্রশ্নের অ্যান্সার তুমি একটু বের করো। ফার্স্ট অফ অল হইতেছে বজ্রপাতে কি পরিমাণ ভোল্ট হয় ভাইয়া? একটু আগে আমরা দেখলাম না? আচ্ছা বজ্রপাতে প্রায় 10 থেকে 100 কোটি, 10 থেকে 100 কোটি ভোল্টেজ তৈরি হয়। বুঝতেছ? এই জিনিসটার সাথে এখন বল, কোটি ভোল্ট ক্রিয়েট হতে পারে। ওকে, আমাদের নর্মাল এই যে বিদ্যুৎ পৃষ্ঠে যদি আমরা একটু কোনো কিছু দিই, এখানে ভোল্টেজ কত? আমাদের নর্মাল যে আমরা যে সচরাচর যেগুলো ব্যবহার করি সেখানে কত ভোল্টেজ থাকে বলো তো? এই মোটামুটি 220 বাংলাদেশের এভারেজ ভোল্ট। বুঝছো? মানে বাসা বাড়িতে যেগুলো চালায়। আচ্ছা কী করলাম এটা? আচ্ছা দেখো ভোল্ট, ওকে ঠিক আছে। এখন যে জিনিসটা দেখো, তার মানে আমরা যেটা ইউজ করি কত? সামান্য 220 ভোল্ট। বিদ্যুৎ পৃষ্ঠ মানে এই যে নর্মাল বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহার হয় এটা দিয়ে মানুষ মারা গেছে এরকম হাজার হাজার ঘটনা আছে না? হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে। তার মানে বাসা বাড়িতে 220 ভোল্টে মানুষ মারা যায়, একদম ভালো মতো মারা যায়। ঠিক আছে? আর এখানে 10 থেকে 100 কোটি ভোল্ট, তার মানে এটা তো মানে মানুষ মারা বলতে ছাই হয়ে যাওয়ার কথা, তাই না? জাস্ট বিদ্যুৎ পৃষ্ঠ হবে ছাই হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা কি দেখছো যে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ বেঁচে আছে? এটা হয়, এটা অনেক হয়, অনেক মানুষ আছে এরকম, এমন অনেক মানুষ আছে সে জীবনে কয়েকবার এরকম একজন বিখ্যাত ফেমাস একজন মানুষ আছে, তার প্রায় লাইফে মনে করো যে 10 বারের বেশি মানে সে বজ্রপাতের সম্মুখীন হয়েছে। বুঝছো? কিন্তু তারপরে সে এখনও স্টিল নাও বেঁচে আছে। তো এই যে কোশ্চেনটা হইতেছে, তার মানে এই সামান্য 220 ভোল্ট আমরা সহ্য করতে পারি না, সেই জায়গায় এত বেশি কেমন সহ্য করতে পারি? এই যে একটা বোঝানোর চেষ্টা করছি যে একটা দেখো এই জিনিস উঁচু একটা পাহাড়ের উপর আছে, সেখান থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হইতেছে, এর উপর পড়ছে, এই যে অবস্থা। কিন্তু এই অবস্থায় সে মারা গেল না কেন? কোশ্চেন অ্যান্সার জানি বলো। আচ্ছা দেখো, তাহলে এই জিনিসটা যদি একটু তোমাকে বলতে চাই, সেই জিনিসটা হইতেছে কি, এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো সময়। কি বলো তো? মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা কি? সময়। আচ্ছা এখানে যদি আমরা মেইন একটা টার্গেট দেখি সেটা হবে এখানে টাইম। এই যে টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুৎটা ব্যবহৃত হয় এটা 220 ভোল্ট হইতে পারে বা 200 ভোল্ট বা 100 ভোল্ট বা আরও কম হইতে পারে। আমরা সাধারণত 50 ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারি। কত ভোল্ট? আমাদের সহ্য ক্ষমতা 50-50-এর বেশি হলে আমাদের জন্য সেটা কষ্টদায়ক হয়। কারণ 220 ভোল্ট হলে মানুষ ভালো মতো মারা যাবে। বুঝছো? ওটা শক দিয়ে মেরে ফেলা যাবে। এখন যে বিষয়টা আছে সেটা হইতেছে এখানে সময়ের বিষয়। তোমার নর্মালি যে বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহৃত হয় এটা কি কন্টিনিউয়াসলি চলমান, আর এই বজ্রপাত যেটা হয় এটা কত সেকেন্ডের জন্য হয় ভাইয়া? এটা প্রায় হইতেছে মাইক্রো সেকেন্ড, 10⁻⁶ এত সেকেন্ড, খুবই সামান্য সেকেন্ডের জন্য এটা হয়ে থাকে। আর তোমার বাসা বাড়িতে যে বিদ্যুৎ ব্যবহৃত হয় ওটা ভোল্টেজ অনেক কম বাট চলমান প্রসেস। এখন মানুষ মারা যায় কেন? যখন বিদ্যুৎ পৃষ্ঠ হয় নর্মালি এই যে আমরা যে তামা ইউজ করি, অ্যালুমিনিয়াম ইউজ করি, লোহা ইউজ করি বা যেগুলো ইউজ করি, এটা কি একটা কন্ডাক্টর না? এর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। এখন আমি মানুষ যখন ওটাকে স্পর্শ করি ওখানে মনে করে আছে কত ভোল্ট ভাইয়া? 220 ভোল্ট। ওখানে আছে 220 ভোল্ট। আর আমার মাটি, আমি যে মাটিতে পৃষ্ঠ হয়ে আছি, মাটিকে স্পর্শ করে আছি, মাটির ভোল্টেজ কত ধরা হয়? 0 অলওয়েজ। আচ্ছা পৃথিবীর ভোল্টেজ কত বলো তো? তাহলে পৃথিবীর ভোল্টেজ যদি আমরা বলি সেটা আমরা বলতে পারি যে আর্থ, তাই না? আচ্ছা এই যে দেখো এই আর্থ, যেটাকে এই যে আর্থিং বলে না বাসা বাড়ি, এই যে প্রত্যেকটা মিটার থেকে একটা বাসায় আর্থিং, ওই যে আর্থিং কেন দেওয়া হয় বলো তো? সেই আর্থ থেকে কী হয়ে গেছে? আর্থিং, পৃথিবীর সাথে পৃষ্ঠ। মানে এখন এই যে এটার ভোল্টেজ কত ধরা হয়? এটা ধরা হয় হচ্ছে 0। কি ধরা হয়? 0 ভোল্ট। কত ধরা হয় ভাইয়া? এখন দেখো তোমার বাসা বাড়িতে এখানে 220 ভোল্ট আছে আর নিচে আছে 0, তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে? 220 ভোল্ট থেকে 0-র দিকে আসবে। বেশি জায়গা থেকে কম জায়গার দিকে যায় না? আচ্ছা 220 থেকে নিচের দিকে যাবে। এখন ওই জায়গায় আমি স্পর্শ করছি, আমার নিচে 0, উপরে 220, তাহলে ওই 220 ও কি চাইবে? নিচে যাইতে চাইবে না? এখন ও যাইতে গেলে কার ভিতর দিয়ে যাইতে হবে? আমার ভিতর দিয়ে যাইতে হবে, তাই না? এখন আমার ভিতর দিয়ে যখন যাবে তখন ওই যে বিদ্যুৎটা চলতরিৎ বেশি ক্ষতিকর। কেন ক্ষতিকর? এখন এই জিনিসটা যখন যাবে চলতরিৎ কী হয়? প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করে।
ছোট্ট করে জানি, চলতরিত অধ্যায়ে গিয়ে আমরা ডিটেল শিখবো। প্রতি মুহূর্তে কী করে? দিক পরিবর্তন। এখন এই যে বিদ্যুৎ যখন যাইতেছে, সে আমার হাতের ভিতর দিয়ে যায়, সে আমার টিস্যুর ভিতর দিয়ে যায়, সে আমার হার্টকে স্পর্শ করে। এখন হার্টের যে একটা রিদম আছে না, হার্টের একটা নর্মাল রিদম আছে। এখন তো ওই বিদ্যুৎ পৃষ্ঠটা যখন এই বিদ্যুৎ শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হয়, ওই হার্টের যে নর্মাল কন্ট্রোল ওটা তাকে নষ্ট করে দেয়, নিজের মতো করে কাজ করে। তার মানে তোমার এই যে রিদম যেটা হওয়ার কথা, তোমার হার্টবিট, তোমার লাং, তারপর মানে যে ফুসফুসের যে স্বাভাবিক যে নীতি, সেই বিষয়গুলো, তারপর শরীরের যে যাবতীয় কার্যকলাপ সব কিছু কী হয়ে যায়? একদম এলোমেলো, নষ্ট হয়ে যায়, এবং মুহূর্তের ভিতর মানুষ মারা যেতে পারে। তাহলে এটা কি হয়? হার্টের ভিতর দিয়ে যাইতে পারে, তোমার মানে হৃদস্পন্দন বন্ধ হয়ে যেতে পারে, বুঝছি? তার মানে এই জিনিসটা হয় এটা। কিন্তু এখন বিষয়টা হলো, দেখো এই যে বিদ্যুৎ পৃষ্ঠ যখন বজ্রপাত হয়, বজ্রপাতের ক্ষেত্রে কত ভোল্টেজ? প্রায় কত ভাইয়া? 10 থেকে 100 কোটি। বাট সেটা থাকে কত সময়? 10/6 সেকেন্ড। সেটা বুঝতেছ? 1 সেকেন্ডের কত? 1 সেকেন্ড ভাগ এই যে 6টা শূন্য, এটাতে যদি ভাগ দাও তাহলে খুব সামান্য একটা হয় না? এখন এই সামান্য যখন তোমার বিদ্যুৎ পৃষ্ঠ হয়, একজন মানুষ মাঠে গেছে, উপর বজ্রপাত হয়েছে, অ্যান্ড বজ্রপাত হওয়ার সাথে সাথে তার শরীরের ভিতর দিয়ে নিচে কি পৃথিবীর কি বলো, পৃথিবীর ভোল্টেজ কত? 0। উপরে কত? কয়েক কোটি ভোল্টেজ, অ্যান্ড কয়েক কোটি ভোল্টেজ, নিচে 0। এখন এই ভোল্টেজটা যখন তোমার শরীরে আসবে, তোমার শরীরে তো সে থাকতেই চাইবে না, তার টার্গেট কোথায়? 0-তে যাওয়া। এবং সেটা কত সেকেন্ড তোমার শরীরে? এই সেকেন্ডের ভিতর তোমার ওই হার্টে পৌঁছাইতেই পারে না, বুঝছি? ওটা কোথা দিয়ে যায়? নর্মালি আমাদের সারফেস দিয়ে, আমাদের যে স্কিন আছে না, উপরে চামড়া আছে না, এই চামড়া দিয়ে সে পার হয়ে নিচে চলে যায়। এবং এটা মুহূর্তের ভিতর বড় একটা ধাক্কা লাগে, বাট আমার হার্ট যেহেতু এখানে কন্ট্রোল হইতেছে না, সুতরাং মানুষ কি হয়? বেঁচে থাকে। তার মানে বোঝো, ভোল্টেজ ইম্পর্টেন্ট না টাইম ইম্পর্টেন্ট? তার মানে কোনো কিছু মারা যাওয়ার জন্য বা কোনো কিছু একদম কি শক খাওয়ার জন্য, সেই জন্য তোমার অতি তীব্র ভোল্টেজের চেয়ে ইম্পর্টেন্ট কি? টাইম এবং অ্যাম্পিয়ার, কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হইতেছে, বুঝতে পারছি? তার মানে এই যে এখন যদি তোমাকে বলা হয় যে এই যে বজ্রপাত হইলে তারপরে মানুষ বেঁচে থাকে কেন, অথচ সামান্য 220 ভোল্টে মানুষ মারা যায়, বলতে পারবে না? ওকে, ঠিক আছে। এখন তাহলে আমাদের পরবর্তী কাজ, এগুলা গল্পগুলা সত্যিকার অর্থে পদার্থবিজ্ঞান পড়লে দেখবা যে হচ্ছে তুমি বাস্তব জীবনের সাথে মিল পাবা, প্রত্যেকটা জিনিস ফিল করতে পারবা। আর পদার্থ বিষয় হইতেছে, আমরা তো নর্মালি হইতেছে শুধু পড়ি, পরীক্ষায় লিখি, ম্যাথ করি, কিন্তু এটা জীবনের সাথে পরিচিত হবে। ধাপে ধাপে দেখবা যে প্রত্যেকটা জিনিস তোমার জীবনের সাথে মিলে যাবে, ইনশাল্লাহ জীবনের সাথে মিলে যাবে। এখন প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা কি বললাম ভাইয়া? বজ্রপাতে ক্ষতি কমানোর জন্য কি কি করা উচিত? এখন বলো, বজ্রপাতে ক্ষতি কমানোর জন্য কী করা উচিত? দেখো, এখন প্রথমত বিষয়টা হইতেছে, আমরা কোনো উঁচু জিনিসের, উঁচু জায়গার উপর দাঁড়াবো না। আচ্ছা, উঁচু জায়গার উপর দাঁড়ানো আর না দাঁড়ানোর ভিতরে পার্থক্য কী? দেখো, তোমাকে যদি একটু বলি, মেঘ, সাদা মেঘ, তাই না? আচ্ছা, মনে করি যে ছোটোবেলায় এইভাবে মেঘ আঁকাতাম না? আচ্ছা, এটা মনে করো আমার মেঘ, তাই না? এটা হইতেছে মেঘ, অ্যান্ড এটা হইতেছে তোমার হচ্ছে ভূমি। দেখো, এটা হইতেছে নর্মাল পৃথিবী পৃষ্ঠ, ওকে? এটা হইতেছে মেঘ, এটা হইতেছে পৃথিবী পৃষ্ঠ। আচ্ছা, এখন তোমাকে যদি ফার্স্ট অফ অল একটা এমসিকিউর মতো বলা হয় যে কোন মেঘের কারণে আসলে বজ্রপাত হয়, এটা কি জানি? আচ্ছা, এটাকে যদি আমরা একটু জেনে রাখি, সেটা আমরা বলবো কিউমুলোনিম্বাস। কি বলতো? এই যেই মেঘের কারণে বজ্রপাত হয় সেই মেঘের নাম কি ভাইয়া? সেই মেঘের নাম হচ্ছে কিউমুলোনিম্বাস। আচ্ছা দেখো, এটা একটু সাধারণ একটা জ্ঞান, কিউমুলোনিম্বাস মেঘের কারণে কি হয়ে থাকে ভাইয়া? বজ্রপাত হয়। এই মেঘের ঘর্ষণের কারণে বজ্রপাত হয়। এখন এটা হইতেছে মেঘ, এটা কি পৃথিবী না? আর্থ। এখন বিষয়টা হইতেছে এখানে তীব্র একটা ভোল্টেজ, আর পৃথিবী কি 0। এখন এই 0 এই তীব্র এই অবস্থায় আছে। সো এখন বিষয়টা দেখো, এখন তোমার নর্মালি আমি যদি বলি, সেই ক্ষেত্রে এ তো পৃথিবীতে পড়তে চাচ্ছে, তাই না? এত তীব্র ভোল্টেজ হয়ে গেছে, ও কী করতে চাচ্ছে? সেটাকে নিস্তেজ করে দিতে চাচ্ছে, এবং পৃথিবী 0। তার মানে এটা অনেক বেশি, এটা অনেক কম, তার মানে চাইবে না এটা নিস্তেজ করে দিতে। এখন নিস্তেজ করে দিতে চাইলে কোথায় দিতে চাইবে বলো? যেটা কাছে, আমি তোমাকে স্পর্শ করতে চাচ্ছি। সো তুমি যদি ফার্স্ট বেঞ্চে না বসে সেকেন্ড বেঞ্চে বসে, আমি সেটা টাচ করা সহজ হবে না? ফার্স্টে থাকলে টাচ করা সহজ হবে? আচ্ছা, তার মানে এটা হলো তোমার ভূমি, নর্মাল। এই ভূমির ভিতর সুন্দর করে এই জায়গায় একটু পাহাড়ি অঞ্চল আছে। তাহলে তুমি এখন বলো, এ যদি একে টাচ করতে চাই, এখানে নিচু জায়গায় টাচ করবে না উঁচু জায়গায় টাচ করবে? আচ্ছা, এখন তারপর এই যে মাঠ আছে, খোলা মাঠের ভিতর সুন্দর করে এই জায়গায় একটা গাছ আছে। কি গাছ আমি কেমনে বোঝাবো বলো তো? এই যে মনে করো গাছ, এটা কি? ওই যে খেজুর গাছ, সাপোজ বুঝাইতেছি, খেজুর গাছ, তাল গাছ,
ও উঁচু না তুমি উঁচু, খেজুর গাছ উঁচু জায়গায় না। এতদিন যতগুলা বজ্রপাত দেখছো কোথায় হয়েছে? তাল গাছের উপর, খেজুর গাছের উপর, উঁচু উঁচু গাছের উপর, দেখছো না? আচ্ছা, এখন এটা কেন হয়? কারণ এর ভিতর অতি তীব্র একটা ভোল্টেজ, এবং এই তীব্র ভোল্টেজটা এ কোথায় নেমে দিতে চাইবে বলো তো? এরও তো ইচ্ছা আছে যে এক জায়গায় পড়ুক, সে এ নিচে পড়বে না উপরে পড়বে? উপরে পড়তে চাইবে। কোথায় পড়তে চাইবে? গাছের উপর। তার এইরকম যদি অবস্থা হয়, তার মানে বজ্রপাত হইতেছে, তুমি খোলা মাঠে আসো, তুমি কি করবা? গাছের নিচে গিয়ে দাঁড়াবা? গাছের নিচে দাঁড়াইলে তোমার বজ্রপাতে ওখানে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। একদম যদি দেখো খোলা মাঠ, এক জায়গায় একটু উঁচু গাছ আছে, তুমি ভাবতেছো বজ্রপাত হইতেছে কি না কি হয় আমার উপর পড়ে, আমি একটু গাছের নিচে গিয়ে দাঁড়াই, তোমার ঝুঁকি সবচেয়ে বেশি, বুঝছো? তার মানে বজ্রপাতের ভিতর গাছের নিচে দাঁড়ানো যাবে না। কোথায় দাঁড়াতে হবে? খোলা মাঠে। খোলা মাঠে থাকলে, খোলা মাঠ মনে করো পুরাটা খোলা মাঠ, তুমি একা উঁচু, বুঝে দেখো মজার বিষয় দেখো, হইতেছে পুরাটা খোলা মাঠ, তুমি মনে করে একটা হইতেছে একদম মনে করে যে এই যে আমাদের জাহাঙ্গীরনগরের সেন্ট্রাল ফিল্ড বরাবর খুব কাছাকাছি একটা মেঘ আছে, সেন্ট্রাল ফিল্ড পুরোটা সমান না, তুমি একা উঁচু দাঁড়ায় আছো, হাত উঠাইছো, কি হবে বলো? সবচাইতে উঁচু জিনিস এখন কে? তুমি নিজে। সো কোথায় পড়বে? তোমার উপর পড়বে, বুঝছো? তার মানে কি হয় দেখবে, আমাকে সবসময় চেষ্টা করতে হবে কি হয়, নিচে হয়। আচ্ছা, এখন 1 নাম্বার পয়েন্ট গেল। তারপর যদি তোমাকে একটু যদি বলি, দেখো আচ্ছা, এই জিনিসটা আমরা দেখলাম যে উঁচু উঁচু নিচুর একটা প্রভাব আছে, তাই না? তার মানে তুমি যেখানে থাকবা, তোমার টার্গেট কি থাকবে ভাইয়া? উঁচু জায়গায় দাঁড়ানো যাবে না। ওকে, তার মানে তুমি যদি উঁচু জায়গায় দাঁড়াও, তোমার উপরে বজ্রপাত, মানে বজ্রপাত তোমার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর তারপর যে বিষয়টা হইতেছে, তুমি এখন যদি ভাবো তার মানে আমি নিচে হইতে হবে, আমি এখন শুয়ে পড়বো, ভালো বুদ্ধি না? আচ্ছা দেখো, এখন শুয়ে পড়ো, দেখি শুয়ে পড়লে কী হয়। তো তুমি এবার কী করছো? আঁকাবো কেমনে বলো তো? এই যে তুমি এখানে শুয়ে পড়ছো, আচ্ছা সাপোজ বোঝাই যে এটাই তুমি ভদ্রলোক শুয়ে পড়ছো। আচ্ছা, তুমি শুয়ে পড়ছো, তার মানে কি তুমি এখন নিচু না? তার মানে তুমি কি নিরাপদ? আচ্ছা, এখন মজার বিষয় হইতেছে, আমরা একটু আগে যে জিনিসটা দেখলাম, বজ্রপাত যখন কোনো মানুষের উপর পড়ে, মাথায় পড়ুক, হাতে পড়ুক, যে কোনো জায়গায়, এটা খুব সামান্য সেকেন্ড থাকে না? সামান্য সেকেন্ড থাকলে ওটা কি করতে চায়? ওটা তাড়াতাড়ি তোমার উপর দিয়ে কোথায় পড়তে চায়? মাটিতে যেতে চায়। এখন মাটিতে যেতে যাওয়ার ক্ষেত্রে এখন তুমি দেখো, তুমি যখন শুয়ে আসো, তোমার সাথে মাটির কতখানি জায়গা স্পর্শ করে আছে? তোমার মাথা স্পর্শ করে আছে, পিঠ স্পর্শ করে আছে, কোমর স্পর্শ করে আছে, পা, পুরো শরীর স্পর্শ করে আছে। তার মানে তোমার ভিতর দিয়ে যখন বজ্রপাত যাবে, ওটা মাটিতে যাওয়ার জন্য কতগুলো পথ পাইছে? মাথা, হাত, কোমর, পিঠ সব পাইছে। তার মানে বেশি জায়গা তোমার অ্যাটাক করবে না? তার মানে তোমার অ্যাটাক করতেছে কিন্তু বেশি জায়গা। তার মানে তুমি মাটির সাথে যত বেশি জায়গা কানেক্ট করবা, তোমার ঝুঁকি তত বেশি। মাটির সাথে যত জায়গা কানেক্ট করবা, তোমার ঝুঁকি তত বেশি। তার মানে এখন কী করতে হবে? তার মানে আমরা বুঝলাম উঁচু জায়গায় গাছের নিচে দাঁড়াতে পারবো না। ওকে, কিন্তু এই জায়গায় যদি, এই যে আমরা যদি বিল্ডিংয়ে থাকি, মেটালে, কিংবা এইখানে দেখো বিষয়টা হইতেছে মেটালে, কিংবা তুমি যদি একটা গাড়ির ভিতর থাকো না, গাড়ি একটা মনে করো যে প্রাইভেট কারের ভিতর আসো, একটা বাসের ভিতর আসো, এখন তুমি বলো এটা কি নিরাপদ না অনিরাপদ? আচ্ছা, বাসের ভিতর যখন থাকবে, আমরা দেখতেছি দেখো, আচ্ছা এখানে তোমার একটা বাসের উদাহরণ দিই। আচ্ছা, বাস কেমন আঁকাবো বলো তো? এই যে সাপোজ মনে করি এটা আমাদের বাস, এখানে একটা চাকা, এখানে একটা চাকা। ওকে, এই যে বাস আছে, বাসের চারপাশের যে ওয়ালটা আছে, এটা কিসের তৈরি? মেটাল না? এই যে এই বিদ্যুৎপৃষ্ট হয়ে, মানে এই যে বজ্রপাত যখন আসতেছে, সেই বজ্রপাত তাড়াতাড়ি মাটিতে যেতে চায় না, তাহলে ওর চারপাশ কি মেটাল? মেটাল মানে কি আমার চেয়ে ভালো পরিবহন না? একটা বিষয় হইতেছে, তুমি যদি কোনো জায়গায় যদি পানি ছেড়ে দাও, একটা বড় প্রশস্ত রাস্তা আছে আর একটা সরু রাস্তা আছে, পানি কোন দিকে যাইতে চাইবে? বড় রাস্তা দিয়ে। ও রিল্যাক্সে যাইতে পারতেছে, ও সরু রাস্তা দিয়ে কেন যাবে? তার মানে এখন তোমার বাসের বা কোনো গাড়ির ক্ষেত্রে যদি বলা হয়, তার বাইরের ওয়ালটা কীরকম? মেটাল। তার মানে ওটা দিয়ে সে তাড়াতাড়ি মাটিতে যেতে পারবে না। তোমার ভিতরে যাওয়ার ইচ্ছা আছে, ও ভালো রাস্তা পেয়েছে, তোমাকে পছন্দ করবে না তো, বুঝছো? আর তুমি কি সেফ। ওকে, তার মানে গাড়িতে থাকা বেশি সেফ। ওকে, বুঝতেছি। তার মানে গাড়িতে থাকতে পারবে, এটা সেফ। শুয়ে থাকা যাবে না, তার মানে তোমার পুরো শরীর দিয়ে যাবে। এখন কি করতে হবে? এমন একটা জায়গায় পড়ে গেছে, পুরা খোলা মাঠ, পুরা একদম দেখতেছো খোলা মাঠ, তোমার বজ্রপাত হইতেছে, তুমি রীতিমতো রিস্কে আছো। এখন কি করবো? এখন খোলা মাঠ, রিস্কে আছো, সেই অবস্থায় তোমায় করতে হবে কি, যত কম সংখ্যক জায়গা দিয়ে পার হইতে পারে। তোমার উপর দিয়ে যদি বজ্রপাত পড়েও, তোমার চেষ্টা করতে হবে কি যত কম সংখ্যক। এখন দেখো এই যে ভদ্রলোকটা গুটিয়ে বসে আছে, গুটিয়ে বসে আছে, দেখো এখন গুটিয়ে বসে থাকার উপকারিতা কি? এই যে এই গুটিয়ে বসে আছে না, একে একটা আমরা একটু দেখি। দেখো এই ভদ্রলোক দেখো গুটিয়ে বসে আছে। এই গুটিয়ে বসে থাকলে কি হবে? তুমি যত সরু হবা, তোমার সারফেসটা তত কমে যাবে না? তুমি যখন দাঁড়ায় আসো, দেখো তোমার মাথা দিয়ে, এই তো ফেস দিয়ে, তারপরে এই যে হাত পা দিয়ে, বুক দিয়ে, কোমর দিয়ে তোমাকে নিচে যাইতে হইতেছে। আর তুমি যদি সরু হও, গুটিয়ে থাকো, তার মানে দেখো মাথা থেকে সরাসরি হাঁটুতে যাইতেছে নাকি না, তাই না? মাথা থেকে কোথায় যাচ্ছে? তোমার হার্ট স্পর্শ করার সময় পাইতেছে না।
কারণ তাড়াতাড়ি কোথায় যাইতে হবে, মাটিতে যাইতে হবে। তার মানে দেখো এখানে যদি তোমার হচ্ছে বজ্রপাত এখানে যদি পড়ে, এ চাইবে কি এই টুপ করে এই দিক দিয়ে মাটিতে যাইতে অথবা এই দিক দিয়ে মাটিতে যাইতে, বুঝছো? তার মানে তোমার ভিতরে হার্টে যাওয়ার ওর কোনো ইচ্ছাই নেই, ওর তাড়াতাড়ি কোথায় যাইতে হবে, খুব সামান্য সময়ের জন্য। এই জন্য তোমার হার্টটা কী করতে পারবে না, স্পর্শ করতে পারবে না। সো তুমি তুলনামূলক নিরাপদ। আচ্ছা, তাহলে আমরা নিরাপত্তা এখন দেখি। নাও আমরা এটা বাস্তব জীবনে অনেক কাজে পাইবো না, বলো? এই যে এখন থেকে বজ্রপাত হলে কী করবা, গাছের নিচে গিয়ে দাঁড়াবা? হ্যাঁ, বলো। তাহলে আমরা পয়েন্টগুলো কী পাইলাম? ফার্স্ট অফ অল কী করা যাবে না? আচ্ছা, তার মানে কী কী করা যাবে না? গাছের নিচে দাঁড়াবা। একটা হলো গাছের নিচে, এই তো এতদিন তাই করে আসছো, তাই না? বজ্রপাত এই সবাই গাছের নিচে আসো, খালি মাথায় থাকলেই হবে। সো এবার থেকে কী করবা, যদি দেখো রিস্কি, তোমার পুরো ব্যাটসম্যান, এই যে তোমরা যে টিমমেট 11-22 জন সবাই গাছের নিচে যাবা, তুমি মাঠের নিচে শুরু হয়ে বসে থাকবে, বুঝছো? ওরা বলবে পাগল হয়েছে, তাই না? ওদেরকে পরে সায়েন্স শেখাবা, বুঝছো? আচ্ছা, এটা 1 নম্বর পয়েন্ট পেলাম, গাছের নিচে। তারপর 2 নম্বর বিষয় হইতেছে কি, গাড়িতে। আচ্ছা, গাড়িতে, ঠিক আছে। তারপর 3 নম্বর বিষয় হইতেছে দাঁড়িয়ে। আচ্ছা, তাই না? দাঁড়িয়ে, আচ্ছা একদম হইতেছে দাঁড়িয়ে। অ্যান্ড 4 নম্বর বিষয় হইতেছে গুটিয়ে থাকা, তাই না? আচ্ছা দেখো, এখন এই যে বিষয়গুলো, এগুলো আমরা দেখব। এবং এটা বাস্তব কথা হইতেছে, তুমি রীতিমতো কি বজ্রপাতের উপর পাণ্ডিত্য অর্জন করছো। কী করতে মোটামুটি আইডিয়া পাইছো না? তোমার কাছে যেটুকু তোমার সুযোগ সুবিধা সেই অনুযায়ী কাজ করো। গাছের নিচে থাকা যাবে না, গাড়িতে থাকা তুলনামূলক সেফ, ভালো, ঠিক আছে। দাঁড়িয়ে থাকা যাবে না, এখানে একটা চন্দ্রবিন্দু হইতো, তাই না? আচ্ছা, আমাদের ব্যাকরণগত সমস্যা, ব্যাপার না, ঠিক আছে। এটা দাঁড়িয়ে থাকার থেকে তুলনামূলক কি গুটিয়ে থাকতে হবে, বুঝছি? তার হ্যাঁ, শুয়ে, তাই না? শুয়ে থাকা আরও রিস্কি, বুঝছো? কোথায় গেল? হ্যাঁ, শুয়ে থাকাও যাবে না। ওকে, তাহলে আমাদের আরেকটা তো লেখা লাগতো, তাই না? কোথায় লিখবো? উপরে লিখি, এই সাইডে লিখি। আচ্ছা, 5 নম্বর কি? 5 নম্বর যদি বলি শুয়ে থাকা, তুমি ভাবতেছো যে আমাকে নিচু হইতে হবে। সো দেখো, এখন বিষয়টা হইতেছে কি, একটা সায়েন্সের প্রপার জ্ঞান ছাড়া তুমি সব দিকে বিপদে পড়বা। একজন বলছে উঁচু থাকলে ঝুঁকি বেশি, ও শুয়ে পড়বে, তাহলে ঝুঁকি কি হয়ে যায়? আরও বেড়ে যায়, কারণ পুরো শরীর দেখা যাবে, তখন হার্টের ভিতরতে যাবে, বুঝছো? ঠিক আছে, তাহলে এটা শুয়ে থাকাও যাবে না। সো এই 5টা পয়েন্ট তুমি নিজে জানবা, তোমার বন্ধুদেরকে জানাবা। বেঁচে থাকুক ছেলেটা, বেঁচে থাকুক, দীর্ঘদিন বেঁচে থাকুক, আল্লাহ হেফাজত করুক, ঠিক আছে? ওকে, বাস্তব জীবনে কাজে লাগাবো তো না? এটা তোমার ফিজিক্স ম্যাথ করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। বজ্রপাত হয়তো আমাদের গাছপালা বেশি ক্যাম্পাসে, সো ইউটিউব করে গাছে নিয়ে যা বসবা, একটা উঁচু গাছ দেখছো, গাছে পড়বে, এবং গাছের সারফেসে যখন যাবে, তুমিও তো গাছের সাথে স্পর্শ করে আসো। সো কী করবে? তোমার ভিতর দিয়ে তো যাইতে চাইবে, এবং গাছের ভিতরতে যখন যাবে, ওই ভোল্টেজে তুমি যদি ওর আশেপাশে থাকো, তুমিও ওর সাথে হয়ে যাবে, বুঝছো? এবং এই জন্য দেখা যায় মানুষ বজ্রপাতে অ্যাক্সিডেন্টালি মারা যায়, বাট মারা না যাওয়ার সম্ভাবনাও থাকে, বুঝছো? এবং বিষয়টা হচ্ছে অনেকে মারা যায় না, কী হয়ে যায়, ঝলসে যায়, হয়তো স্কিনে লাগছে, স্কিনটা পুড়ে গেছে, কেন? খুব সামান্য সময়। কিন্তু বিশেষ করে এত হাই ভোল্টেজ, তুমি দেখো এই আমাদের যে লাইন গেছে না, বৈদ্যুতিক লাইন, এখানে দেখবা যে 11,000 33,000 ভোল্ট গেছে। কত? মাত্র 33,000 ভোল্ট। আর ওটা কত? 10 থেকে 100 কোটি। অথচ এখানে যদি তোমাকে ফেলে দেওয়া হয় না, তুমি পুরে ভস্ম হয়ে নিচে পড়ে যাবা, কারণ এটা কি কন্টিনিউয়াস প্রসেস, তোমাকে পড়ার মতো এটা টাইম নিতেছে, বাট বজ্রপাতে টাইম নিতেছে, বুঝছি? ওকে, এটা বাস্তব জীবনে কাজে দিবে ইনশাল্লাহ। এটা ফিজিক্স শেখার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, এখন আমরা ফিজিক্স শিখবো। আসো, এখন আমাদের ফিজিক্সটা এগুলাই শিখতেছি, তবে এখন আমরা আস্তে ধীরে ম্যাথের কাছাকাছি আসবো, এটা বুঝছি? আচ্ছা, এই যে এখন আমরা একটু ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হলো কি আধান বা চার্জ। আধান বা চার্জ কি? দেখো, ইম্পর্টেন্ট একটা জিনিস, আধান কি বা চার্জ কি? কি দেখো তো, এটা সংক্ষেপে একটা ছোট্ট করে নিজের মতো করে সহজ করে বলার চেষ্টা করছে। কি দেখো তো, যে বৈশিষ্ট্যের কারণে কোনো বস্তু বৈদ্যুতিক আকর্ষণ বা বিকর্ষণ ঘটাতে পারে তাকে আধান বলা হয়। তার মানে কি, যে বৈশিষ্ট্যের কারণে তুমি কোনো বস্তুকে আকর্ষণ করতে পারতেছো অথবা বিকর্ষণ করতে পারতেছো, এই অ্যাবিলিটিটাকেই বলা হয় আধান বা চার্জ। ওকে, বলতে পারবো না? সংজ্ঞাটা আমরা বলতে পারবো, ঠিক আছে। এখন এই যে বাস্তব জগতে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণ কখনো দেখছো? আচ্ছা, এই উদাহরণ কেন হয় সেটাও তোমাকে বলবো। দেখো, এখন আমরা সব কিছু ব্যাখ্যা করবো। এখন যে এই যে তোমার প্রশ্ন হইতেছে, এই যে চিরুনি দেওয়া হয়, তাই না? তো চিরুনিতে তুমি যখন আশ্রয়লা, সেটা কাগজকে ধরলে এটা আকর্ষণ করে কেন? প্রশ্ন, কেন আকর্ষণ করে? এখন যে বিষয়টা, এটা আমরা একটু ব্যাখ্যা করবো। দেখো, আকর্ষণ করে কেন, প্রশ্ন, তাই না? আচ্ছা, এই প্রশ্নটার যদি আমরা সলিউশন বের করতে চাই, দেখো কি হয়। দেখো, এখন তোমাকে একটু শোনো, পরে লেখো। আচ্ছা, এখন ঠান্ডা মাথায় তোমার চুল শুকনো আছে না?
তুমি যখন চিরুনিতে আশ্রাইতেছো, দেখো চিরুনিতে কী করতেছো, চিরুনিতে বারবার চুলের সাথে ঘর্ষণ হইতেছে না? বারবার চুলের সাথে যখন ঘর্ষণ হবে, তোমার চুল কি একটা পদার্থ? পদার্থ তো, কঠিন তরল বায়বীয় যে কোনো হোক, ওটা তো একটা পদার্থ। তার মানে ওর ভিতর নিশ্চয়ই পরমাণু আছে, পরমাণু থাকলে ইলেকট্রন প্রোটনও আছে। চুলের ভিতর যে ইলেকট্রন প্রোটন আছে, প্রোটন ভিতরে থাকে না ইলেকট্রন ভিতরে থাকে? প্রোটন ভিতরে থাকে, বাইরের সারফেসে কে থাকে? সো তুমি যখন বারবার ঘর্ষণ করতেছো, আশ্রাইতেছো, তখন কি তোমার চিরুনি কী চাইবে বলো তো? ওই ইলেকট্রনগুলোর সাথে টেনে নিতে চাইবে না? চিরুনি বারবার যখন আশ্রাও, তোমার দেখা যায় কি হয়, চুল থেকে ইলেকট্রনগুলো চিরুনিতে চলে আসে। তার মানে চিরুনিতে নর্মালি যে পরিমাণ ইলেকট্রন থাকার কথা, তার চেয়ে ইলেকট্রন পরিমাণ বেড়ে যায় কিনা? যখন ইলেকট্রনের পরিমাণ বেড়ে যায় তখন এটা চার্জিত হয় না? কোন চার্জে চার্জিত হয়? নেগেটিভ চার্জে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখো তো দেখি। তার মানে এখন তুমি বলো, চিরুনি কোন চার্জে চার্জিত হয়? নেগেটিভ চার্জ। মনে থাকবে? ওকে, ঠিক আছে। চিরুনি নেগেটিভ চার্জে চার্জিত যখন হয়, তখন এই যে ছোট্ট ছোট্ট কাগজের কণা যখন দিছিলা, তখন কী করবে? আকর্ষণ করতে চাইবে না? আকর্ষণ করতে চাই। ওকে, এতটুকু বুঝছি। এটা নিয়ে আরও প্রশ্ন করবো সামনেতে, আপাতত এইটুকু জানো। ওকে, এখন দেখো, এই যে বাচ্চার চুল দাঁড়িয়ে যাও, এরকম দেখছো? এটা কখনো দেখছো? এটা কেন হয় এটা আমরা এখন ব্যাখ্যা করবো। দেখো, এখন বিষয়টা হইতেছে, এটা শীত প্রধান দেশে বেশি হয়। এখন বিষয়টা হচ্ছে শীত প্রধান দেশে, আমরা শীত প্রধান দেশের না তো আমরা এই জিনিসগুলো কম উপলব্ধি করি। এখন বিষয়টা কি, ছোট বাচ্চা দেখো, পিচ্চি মনে হইতেছে না? এ তো এখন হাঁটাহাঁটি শিখে নেয়। আচ্ছা, প্রথম অবস্থায় এটা কী করে? হামাগুড়ি দিয়ে চলে না? এটা কী করে? হামাগুড়ি দিয়ে। সো তোমার বাসা আছে, বাসার নিচে যে কী আছে, মেঝে আছে, তাই না? মেঝেতে কার্পেট থাকে বা এরকম মেঝে থাকে। সো সেই জায়গায় বাচ্চারা কী করে বলো তো? হামাগুড়ি দিয়ে চলে না? যখন সে হামাগুড়ি দিয়ে চলতে চাইবে, তখন তার হাঁটুর সাথে, তার হাতের সাথে, তার পায়ের সাথে বারবার মেঝে ঘর্ষণ হইতেছে কিনা? যখন বারবার মেঝে ঘর্ষণ হয়, তখন এই বাচ্চার শরীর থেকে হাঁটু, পা, হাতের ইলেকট্রনগুলো মেঝেতে চলে যায়। কোথায় যায়? এই বারবার ঘর্ষণের ফলে উপরের সারফেসে ইলেকট্রনগুলো ছিল, এই ইলেকট্রনগুলো কোথায় যায়? মেঝেতে যায়। এখন ইলেকট্রনগুলো যদি মেঝেতে চলে যেতে, তাই এই ভদ্রলোক এখন কোন চার্জে চার্জিত হবে? দেখা যায়? কম দেখা যায় না? কোন কালার নেব দেখি, এটা দেখা যাবে? এটা, এগুলা তো ক্লিয়ার না। আচ্ছা, আমরা তাহলে ব্ল্যাক ইউজ করি। তার মানে এ কী হয়? এটা ক্লিয়ার না? ওকে, তাহলে এই পিচ্চিটা কোন চার্জে চার্জিত হয়েছে? কেন পজিটিভ? এ বারবার মেঝেতে ঘর্ষণ করছে, ওর ইলেকট্রনগুলো মেঝেতে চলে গেছে, পজিটিভ চার্জ হয়েছে না? এখন দেখো মজার বিষয়, পজিটিভ চার্জ যখন তোমার শরীরে হবে, এটা কিন্তু খুব বেশি পজিটিভ না। আমরা বলছিলাম আমরা কত ভোল্টেজ পর্যন্ত সহ্য করতে পারি? 50 ভোল্টেজ, 50 ভোল্টেজ। সো এটা খুব সামান্য হয়, বাচ্চা মারা যাবে না, এমন কিছু হবে না, বুঝছো? কিন্তু বাচ্চা কি হয়েছে? খানিকটা চার্জিত হয়েছে। এখন খানিকটা চার্জিত হইলে কি এখানে ঘটনা ঘটবে দেখো, যখন সে চার্জিত হয়েছে, তোমার পুরো শরীরের ভিতর কী হয়েছে? একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে না? পুরো শরীরের ভিতর পজিটিভ চার্জ। সেই পজিটিভ চার্জটা আস্তে আস্তে কোথায় যাবে? চুলেও যাবে। এখন দেখো, এই পাশের চুল, এই চুল পজিটিভ, এই পাশের চুলও পজিটিভ। পজিটিভ পজিটিভ পরস্পরকে আকর্ষণ করে না বিকর্ষণ করে? একই ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। সো এর প্রত্যেকটা চুল হয়ে গেছে পজিটিভ। এই পজিটিভ ধাক্কাধাক্কি করে সবাই দাঁড়িয়ে গেছে, বুঝছো? তো তুমি এটা পরীক্ষা করে দেখতে পারো। লম্বা লম্বা চুল নেব, দেখছো? আচ্ছা হ্যাঁ, ওটা এইভাবে দেখলে দেখবা যে হইতেছে বারবার এরকম ঘর্ষণ করলে তোমার ইলেকট্রন যখন এটা চার্জিত হবে, চুলগুলো একদম লম্বা লম্বা হয়ে যায়, বুঝছো? তার মানে এই না যে অনেকে দেখো না চুলে খাড়া এদের চার্জিত হয়েছে, তা না। ওটা হইতেছে তার মানে জন্মগত বৈশিষ্ট্য, বুঝছো? তখন আবার ভাইব না এখানে চার্জ হয়ে আছে। ওকে, ঠিক আছে। তাহলে এটা কেন হয় বুঝতে পারছি। এখন তার মানে একটু মনে রাখো কি, চিরুনি দিয়ে যখন আশ্রাও, চিরুনিতে কোন চার্জে চার্জিত হয়? নেগেটিভ। যখন বাচ্চা যখন এরকম মেঝেতে হামকুড়া দেয় বা হামাগুড়ি দেয়, তখন সেখানে কি হয়? বুঝছি? ওকে, ঠিক আছে। দুইটা জিনিস আমরা মনে রাখবো, বাকি কথাগুলো আমরা পরে বলতেছি। চলো, আচ্ছা, এগুলো আমরা একটু ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখি। পরবর্তী অংশ, এই যে এই ভদ্রলোকের, এই যে আমাদের মিস্টার বিন, মানে আমাদের জেনারেশন দেখে নাই এমন মানুষ পাওয়া কঠিন। ঠিক আছে, এখন যে মিস্টার বিনের যে গল্পটা আছে, কি মিস্টার বিনের একটা এইরকম একটা এপিসোডে এইরকম একটা বিষয় ছিল। সেখানে কি ছিল দেখবা, এইরকম একটা মেটাল ছিল। ওই একটা মেটালকে যখন স্পর্শ করে, সাথে সাথে কি হয়ে যায়? চুলগুলো দাঁড়ায় যায়। ওকে, এবং ওখানে অতিরিক্ত বাড়াবাড়ি করে দেখাইছিল কি এর কাপড় চোপড় পোশাকগুলো দাঁড়ায় যায়, কিন্তু এটা সত্য না, বুঝছো? এত বেশি হয় না, এটা অত বেশি চার্জ না, হালকা চার্জ। এখন বিষয়টা, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় এটা কেন হয় বলো তো, এখন বিষয়টা দেখো, এই যে তোমার সামনে এখন যদি আমি বলি, এই যে মেটাল আছে না, এই যে মেটালটা ছিল, এই মেটালটার ভিতর প্রচুর পরিমাণ নেগেটিভ চার্জ আছে। কি আছে? নেগেটিভ ইলেকট্রন আছে। কি আছে বলো তো? ইলেকট্রন আছে। অনেক ইলেকট্রন যখন এর ভিতর জমা আছে, তার মানে এর ভিতরে যে পরিমাণ জমা আছে, এবং এটা কি হয় বলো তো, এটা কি চলতড়িৎ না স্থির তড়িৎ?
চলো তড়িৎ না স্থির তড়িৎ, আমরা স্থির তড়িৎ নিয়ে আলোচনা করতেছি। তার মানে এটা কি তুমি স্পর্শ করলে তুমি কি শক খাবা? এমন কিছু হবে না। কেন? কারণ এটা মুহূর্তের ভিতর তোমার শরীরে চলে যাবে, খুব তাড়াতাড়ি চলে যায় বলে এখানে কি হয় না, এটা কন্টিনিউয়াস যেহেতু হয় না, সুতরাং এটা তোমার শরীরের জন্য অত বেশি ক্ষতি করতে পারে না, বুঝছি? তাহলে এখন যে বিষয়টা হলো এই নেগেটিভ চার্জ, এবং তুমি ভদ্রলোক এখানে হাত দিছো। আচ্ছা, এই যে ভদ্রলোক, এই যে তুমি এই পাশে একটা এই পাশে একটা, দুইটা হাত দিছো, ওকে ঠিক আছে। তুমি যখন হাত দিবা তখন ওখানে যে ইলেকট্রন ছিল সেটা কোথায় আসতে চাইবে? শরীরে আসতে চাইবে। শরীরে আসতে আসতে পুরো শরীর ওটা বিস্তৃত হবে না? হয়ে গেলে তোমার যখন চুল বরাবর আসবে, দেখো চুল বরাবর যখন আসবে তখন কি হবে জানো? চুল বরাবর আসলে এই পাশের চুল এই পাশের চুল পরস্পর কি আয় না, সবাই কি হবে? নেগেটিভ। ছোটো বাচ্চার কি হয়েছিল? পজিটিভ। এবার এদের কি হয়েছে? এখন নেগেটিভ নেগেটিভও পরস্পরকে কি করে? তার মানে চুলগুলো কি হবে? তারাই যাবে, বুঝছি? এইভাবে এই কাজটা করে। ওকে, তাহলে এবার থেকে মিস্টার বিনের এপিসোড দেখলে তুমি মূলত ব্যাখ্যা করে দিতে পারবা যে হ্যাঁ এটা কেন হয়েছে না হয়েছে, পারবো না ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, আমরা এটা ক্লিয়ার করে আমরা পরের পার্টটুকুতে যাই। দেখো আচ্ছা কি আছে এখন, এখন কি নাও দ্য কোশ্চেন ইজ আধান বা চার্জ কীভাবে সৃষ্টি হয়। আচ্ছা আধান বা চার্জ কীভাবে সৃষ্টি হয়, চলো আমরা এখন এটা দেখব। এটার জন্য তোমাকে আমরা একটা বোর্ডে নিয়ে যাইতে হবে, কারণ এখান থেকে আমরা বোর্ডে তোমাকে ডিটেল দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা দেখো দেখি, এই যে এই ভদ্রলোকটা সাইডে রেখে দিই। এখন তুমি একটু সংক্ষেপে, আমাদের ধারণাগুলো জানাই আছে, সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করি। দেখো আচ্ছা, তোমাকে যদি একটা যদি আঁকাইতে চাই, কি শেপ আঁকাবো তাই না? একটা বৃত্ত আঁকাই। আচ্ছা একটা যে বৃত্ত আঁকালাম, এই যে দেখো মনে করো এটা একটা, তারপর হইতেছে এটা, কম বেশি হয়ে গেল না? আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা এই যে বিষয়টা ছিল দুইটা, মনে করো মাঝখানে কি থাকে ভাইয়া? মাঝখানে থাকে তো হইতেছে প্রোটন, প্রোটন থাকে না? মাঝখানে থাকে কি? প্রোটন থাকে। আচ্ছা এবং চতুর্পাশে এগুলাতে কি থাকে? ইলেকট্রন, তাই না? এগুলাতে থাকে ইলেকট্রন। এখন কোনো পরমাণুতে যে পরিমাণ প্রোটন থাকে সেই পরিমাণে কি থাকে? যে পরিমাণ প্রোটন থাকে সেই পরিমাণ ইলেকট্রন থাকে। যেমন আমরা ওই যে তোমার পরিচিত সোডিয়াম, সোডিয়াম কত নম্বর মৌল বলো তো? সোডিয়াম এই যে তোমার গ্যাপ বুঝতে পারছি, সোডিয়াম হইতেছে 11 নম্বর। ওকে, তাহলে 11টা কি থাকে বলো তো? 11টা কি থাকে বলো? আচ্ছা তার মানে এর ভিতর 11টা প্রোটন থাকে প্লাস 11টা কি থাকে? ইলেকট্রন থাকে। তার মানে 11টা প্রোটন থাকে, 11টা ইলেকট্রন থাকে। 11টা প্রোটন থাকে সেন্টারে, আর 11টা ইলেকট্রন থাকে কোথায়? বাইরের পাশে। এখন কোনো কারণে এর বাইরে থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, একটা ইলেকট্রন যদি তুমি যদি মাইনাস করো, মাইনাস একটা ইলেকট্রন যদি করো, তার মানে এখানে আলটিমেটলি কী হবে বলো তো? 10টা ইলেকট্রন হবে না? 10টা ইলেকট্রন হওয়ার মানে কি? পজিটিভ একটা বেড়ে গেল না? তখন সেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি? তখন এটাকে আমরা প্রকাশ করি সোডিয়াম প্লাস। ওকে, এটা একটা তোমাকে সহজ একটা উদাহরণ দিলাম। ঠিক সেমভাবে কী হবে বলো তো? যদি কোনো বস্তু অতিরিক্ত ইলেকট্রন গ্রহণ করে, যেমন তোমার অতি পরিচিত ক্লোরিন। আচ্ছা চলো এদেরকে একটু ছোট করে আমরা একটু বাকি অংশটুকু সাইডে বোঝাই। ওকে, এটা নিলাম, এর থেকে দেখ ও কি এর সাথে অ্যাটাচ হয় নাই? বলে কি সমস্যা নেই, ওর উপরে রেখে দিলাম। দেখো আচ্ছা তারপর এখন যে বিষয়টা যেটা থাকার কথা সেটা এখন দেখো দেখি। এখন ক্লোরিন, তোমার অতি পরিচিত ক্লোরিন কত নম্বর মৌল? 17। ওকে সাবাস। আচ্ছা এটা হইতেছে 17, তার মানে এটা কি থাকে বলো তো? 17টা প্রোটন থাকে এবং 17টা ইলেকট্রন থাকে, এটা তো আমরা বুঝি। কিন্তু কোনো কারণে এ যদি একটা ইলেকট্রন আর রিসিভ করে তখন সেটা কি হয়? এগুলা কেন হয়, কি হয়, এগুলা কেমিস্ট্রিতে ডিটেল বুঝাবো ইনশাল্লাহ, বুঝছো? এখন শুধু এটা বলো, তাহলে কী হয়? এটা ক্লোরিনটা কী হয়? নেগেটিভ আয়ন। তাহলে এই যে পজিটিভ আর নেগেটিভ আয়ন কখন সৃষ্টি হয়? মূলত ইলেকট্রনের ঘাটতির কারণে। ইলেকট্রন যদি বেশি হয় কি হবে? নেগেটিভ চার্জ। ইলেকট্রন যদি বেশি কমে যায় তখন পজিটিভ চার্জ, বুঝছি? এটুকু তো আমরা বুঝি, ঠিক আছে? এতটুকু আমরা বুঝতে পারলে আমরা আমাদের পূর্বের পাঠে চলে যাই। চলো আচ্ছা পূর্বের পাঠে যে এখানে আসলাম। দেখো তাহলে আধান কেন সৃষ্টি আমরা ব্যাখ্যা করতে পারবো না? পারবো ইনশাল্লাহ। আচ্ছা তারপর কি অবস্থা? এই যে তাহলে এটা আমরা বুঝতে পারছি। পরের অংশটুকু দেখো, এই যে এই উদাহরণগুলো তোমার বইয়ে দেওয়া আছে, বুঝছো? এই উদাহরণগুলো তোমার বইয়ে দেওয়া আছে, আমরা একটু দেখবো। দেখো এটা একটু বুঝাই। এটা কি হয়? এতক্ষণ তো বেশ কিছু কোন বস্তুতে কোন বস্তুকে ঘষাইলে বা ঘর্ষণ হইলে কি হয়। এখন দেখো এই উদাহরণটা একটু মনে রেখো। মনে করো এটা হইতেছে একটা গ্লাস, কি বলো তো? একটা গ্লাস, একটা তুমি একটা গ্লাস নিছো। আচ্ছা এই যে একটা তুমি যদি গ্লাস নাও, এটা একটা হইতেছে গ্লাস বা কাচের একটা দণ্ড, সেটাকে তুমি যদি সিল্ক দ্বারা, কি দ্বারা মাথায় রেখো, সিল্ক, ওটাকে যদি সিল্ক দ্বারা যদি ঘর্ষণ করো, তার মানে কি হবে জানো? তার মানে দেখবা গ্লাসটা হবে পজিটিভ চার্জ। গ্লাস কি হবে? তার মানে গ্লাসটা হবে পজিটিভ আর
এই যে সিল্ক যেটা ছিল এটা কী হবে, তার মানে কী হবে, ওটা গ্লাস থেকে ইলেকট্রনগুলো নিয়ে নিতেছে, এ হবে নেগেটিভ চার্জে চার্জিত, ও হবে পজিটিভ চার্জে চার্জিত। এখন কীভাবে ঘর্ষণে কোনটা কী হয়ে গেলো তো এখন তুমি বুঝে গেছো, বোঝো নাই কোনটা পজিটিভ নেগেটিভ বলতে পারবে না? ওকে ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝলাম। তারপরে অংশটুকু দেখো, তারপরে অংশ যদি আমরা বলি, এই যে পরের অংশটুকু, আচ্ছা এখানে ছিল হইতেছে, আচ্ছা এখানে এই জিনিসটা স্লাইডটা হয়ে যায় গেছে, আচ্ছা আচ্ছা এখানে ঘর্ষতে স্থির বিদ্যুৎ তৈরি, স্থির বিদ্যুৎ তৈরি এটা কেমনে হয় এই জিনিসটাও, আচ্ছা তার মানে ওটা বোঝানো লাগতে হইতেছে, আমরা একটু বলতেছি তারা। আচ্ছা দেখো এই যে এখানে যে অংশটুকু, এখন এই জায়গায় দেখো সেম জায়গায় আরেকটা তোমাকে উদাহরণ দিই, সেই উদাহরণটা ওই পাশে স্লাইডটা কোনো কারণে একটা ত্রুটি দেখাইতেছে। এখন বিষয়টা হলো কি, এটা কি ছিল, গ্লাস ছিল, এই গ্লাসের জায়গায় তুমি যদি অন্য একটা দণ্ড নিতা, যেমন তুমি মনে করো প্লাস্টিক নিছো, কি নিছো, প্লাস্টিক, এবার একটা দণ্ড নিছি, এটা কি প্লাস্টিক। আচ্ছা এটা তুমি যদি এখন যদি প্লাস্টিক নাও, দেখো এটা হইতেছে কি প্লাস্টিক, ওকে দেখো এটা হইতেছে প্লাস্টিক। এই প্লাস্টিক নিয়ে, প্লাস্টিককে তুমি যদি রেশম আছে না, রেশম বা হইতেছে এই যে যেগুলা হইতেছে উল জাতীয় পশমী একটা জিনিস আছে, এটা দিয়ে তুমি যদি এখানে ঘর্ষণ করো, তখন দেখবা এই প্লাস্টিক, এই যে প্লাস্টিক যেটা ছিল না, এই প্লাস্টিক ভদ্রলোকটা নেগেটিভ চার্জে চার্জ দিতে হবে। কী হয় বলো তো, নেগেটিভ। ওকে, তার মানে কি বলা হয়, গ্লাস কি হয় পজিটিভ আর প্লাস্টিকেরটা কি হয় নেগেটিভ। ওকে, তার মানে প্লাস্টিক কী করে, ইলেকট্রনটা আরও নিয়ে নেয়। ওকে ঠিক আছে, এখন যে বিষয়টা এই জিনিসটা মাথায় রাখো, এখন এটা অনেক সময় মনে থাকে না, সো এই জায়গা থেকে একটু আমরা মজা করে এইভাবে মনে রাখার জন্য বলতে পারি, প্লাস্টিকের প্রথম শব্দ কি বলো তো, পি না, পি মানে এইরকম আমরা বলতে পারি, দেখো আচ্ছা পি সমান 9 পি, এটা দ্বারা কী বোঝাইতেছি, পি ফর প্লাস্টিক, পি ফর প্রোটন, তার মানে এটাতে প্লাস্টিকে প্রোটন থাকে না। ওকে মনে থাকবে, পি সমান 9 পি, তার মানে প্লাস্টিকে কি থাকে, তার মানে ইলেকট্রন বেড়ে যায়। আর এটা কি গ্লাস, গ্লাসে পি আছে নাই, তার মানে গ্লাসে কি থাকে প্রোটন। এটা মনে রাখার জন্য, এটা কোনো সায়েন্স না, বুঝছো? ঠিক আছে, তার পি ইজ ইকুয়াল নট পি, প্লাস্টিকে প্রোটন থাকে না, তার মানে প্লাস্টিকে থাকে ইলেকট্রন, আর গ্লাসে কি থাকে, ঠিক আছে। এটা তোমাকে অনেক সময় প্রশ্ন এমসিকিউ এরকম এমসিকিউ করা হতে পারে, এমসিকিউতে এরকম বলা হতে পারে যে যদি আমরা কোনো গ্লাসকে সিল্ক দ্বারা ঘর্ষণ করি, তার মানে ওই যে গ্লাসটা কোন চার্জে চার্জিত হবে, বলতে পারবো না? ওকে ঠিক আছে, আচ্ছা দেখো এই জিনিসটা আমরা আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা তারপরে অংশটুকু দেখো, এখানে এই যে ওটাই আমরা উদাহরণ বললাম, এখন দেখো এই যে এই ব্যাখ্যাটা একটু বোঝো, একটু বুঝলেই বুঝতে পারবো। একটু আগে যে আমরা চার্জ করলাম না, চার্জ করলাম, চার্জ করার ফলে এই যেমন একটা দণ্ড হয়েছে, সেই দণ্ডটা পজিটিভ চার্জে চার্জিত, এটা কি পজিটিভ, আর আরেকটা মুক্তভাবে উপর থেকে একটা সুতা বা দড়ি নিছি, তার সাথে আরেকটা দণ্ড এইভাবে ঝুলাই দিছি, এটাও হলো পজিটিভ চার্জ। বোঝো একটা ঘটনা। 2 নাম্বার, এটা হলো নেগেটিভ চার্জ, এটাও হইলো নেগেটিভ চার্জ। তারপর 3 নাম্বার দেখো, এটা হইলো পজিটিভ চার্জ, এটা হইলো নেগেটিভ চার্জ। এখন কি হবে ঘটনাগুলো আমাকে একটু বলো দেখি। তার মানে এটা পরস্পর বিকর্ষণ করে এর থেকে দূরে সরে যাইতে চাইবে, তাই না? এও দূরে যাবে, এও দূরে যাবে, এও যাইবে দূরে, এও যাবে দূরের দিকে, বুঝছি। এটা কি হবে, এও নেগেটিভ, এও নেগেটিভ, তার মানে কি দুইজন থেকে দূরে সরে যায়। কিন্তু এ পজিটিভ, এ নেগেটিভ, তার মানে কী হবে, এরা কি হবে, আকর্ষিত হবে, তাই না? আচ্ছা এটা মনে করে একটা আকর্ষিত হয়ে এরা কাছাকাছি চলে আসার চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, এটা আমরা একটু সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করলাম। ওকে আশা করি বুঝতে পারছি। তুমি মেইন কনসেপ্ট বুঝে থাকলে এগুলো তোমার কাছে ইজি লাগবে, বুঝছো? আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, আবার চিরুনি আনছি, চিরুনি পিছুই ছাড়তেছে না, চুল আশ্রয়তে হয়তো দরকারি জিনিস। ওকে এখন বিষয়টা দেখো, দ্য কোয়েশ্চেন ইজ থিঙ্ক ডিপলি অ্যান্ড অ্যান্সার ওয়াই, কেন হবে দেখো, বলো। প্রথম অবস্থা হইতেছে দ্য আনসার ইজ গো টু দ্য নেক্সট পেজ দেন রিটার্ন, সামনের পেজ আগে ঘুরে আসি, চলো সামনের পেজ যাইতে বলছে আগে ঘুরে আসি, এটা আগে বুঝি তারপর ওই পেজ বুঝবো। এখন যে বিষয়টা হলো কি সেটা এখন দেখো, এগুলো দেখতে পাচ্ছ, দুইটা দেখো এখানে কি কি আছে, আমরা হইতেছে দুইটা হইতেছে এই যে দুইটা মেটাল নিছি, তাই না? দুইটা মেটাল নেওয়াতে কি হয়েছে, এখানে কি করতেছি, একটা দেখো পজিটিভ চার্জ, এটা কি ভাইয়া পজিটিভ, দুইটা মেটালকে পাশাপাশি রেখে দিছি, এটা পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জটা দিয়ে যখন এই মেটালে, দুইটা মেটাল নিরপেক্ষ, দেখো প্রাথমিক অবস্থায় এরা কি নিরপেক্ষ, এদের কোনো পজিটিভ চার্জও নেই, নেগেটিভ চার্জও নেই, তার এরা কি প্রথম অবস্থায় এরা কী অবস্থা আছে বলতো, নিউট্রাল অবস্থা আছে, এটা কি নিরপেক্ষ, নিউট্রাল। ওকে এরা নিউট্রাল অবস্থায় আছে। তারপর তুমি একটা পজিটিভ চার্জ যখন এই দণ্ডের পাশাপাশি দিতেছ,
যখন পজিটিভ চার্জ, তাহলে বলো তো এর ভিতর সমান সংখ্যক প্রোটন আছে, সমান সংখ্যক, মনে করি এর ভিতর যদি 1 2 3টা প্রোটন থাকে, এর ভিতর 3টা ইলেকট্রন আছে, বুঝছি? এর ভিতরে যদি 3টা প্রোটন থাকে, এর ভিতর ঠিক 3টা কি আছে? ইলেকট্রন আছে। এই জন্যই তো এটা নিউট্রাল, তাই না? এখন মজার বিষয়টা দেখো, যদি আমি একটা পজিটিভ চার্জে চার্জিত একটা দণ্ড যদি এর পাশে দিই, কি দিতেছি? পজিটিভ চার্জে চার্জিত একটা দণ্ড যদি এর পাশে দিই, এর ভিতর কি আছে? সমান সংখ্যক প্রোটন আছে, সমান সংখ্যক ইলেকট্রন আছে। পজিটিভ চার্জকে কি করে? বিকর্ষণ করে। পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। তাহলে এ নিজে যদি পজিটিভ হয়, তাহলে এর ভিতর নির্দিষ্ট সংখ্যার প্রোটনও আছে, ইলেকট্রন আছে। তাহলে এই পজিটিভ চার্জে এর ভিতর প্রোটন ইলেকট্রন আছে, কোনগুলা এর কাছাকাছি আসতে চাইবে বলো তো? ইলেকট্রনগুলা। কারণ এর ভিতর দেখো প্রোটন ছিল, ইলেকট্রন ছিল, তাহলে কে কাছাকাছি আসতে চাইবে? ইলেকট্রনগুলা। ইলেকট্রনগুলা যদি কাছাকাছি আসতে চায়, তাহলে কে দূরে সরে যাবে? প্রোটনগুলা দূরে সরে যাবে, বুঝছি? তার মানে এইভাবে দেখো, এটাকে তুমি কি এর সাথে সরাসরি স্পর্শ করছো? স্পর্শ করে নেই। আচ্ছা, এই দ্বন্দ্বটা বুঝি, বাকি অংশটুকু তোমাকে পরে বুঝাইছি। আচ্ছা দেখ, এইটুকু কি বুঝছি? তার মানে দেখো, পূর্বের এই অংশটুকুতে আমরা যেটা বুঝলাম, এখন এখানে প্রয়োগ করি। দেখো, এখন যে বিষয়টা হইতেছে কি, প্রথম অবস্থায় হইতেছে এই চিরুনি যখন, এটা তোমাকে বলছিলাম প্রশ্ন করব, চিরুনি আশ্রয়িতেছ, চিরুনিতে কি চার্জ হয় ভাইয়া? নেগেটিভ। চিরুনি কি চার্জ হয়? এ ভদ্রলোক নেগেটিভ চার্জ, এ তো নেগেটিভ চার্জ। এখন এই যে নর্মাল যে পেপার কাগজ আছে, এ কি কোনো চার্জ আছে বলো তো? এই প্রশ্নটা তো তুমি করো না যে কাগজ তো কোনো চার্জ নেই, ওর সাথে আকর্ষণ হলো কেমন? কাগজ নিউট্রাল না? তোমার নর্মাল কাগজ নিউট্রাল কিনা? তাহলে এ যদি নেগেটিভ হয়, এ তো পজিটিভকে আকর্ষণ করবে, বাট কাগজ তো নিউট্রাল, কাগজের তো কোনো চার্জ নেই, তাহলে আকর্ষণ করলে কেমনে? বোঝা নেই? একটা চুম্বক তুমি যদি একটা হইতেছে লোহাতে ধরো আকর্ষণ করবে, কিন্তু একটা চুম্বক যদি একটা কাঠের উপর রাখো, ও তো আকর্ষণ করবে না। তো এখানে এই চুম্বকের মধ্যে কাঠের মতো, তো একে কেন আকর্ষণ করলো? প্রশ্ন হচ্ছে এটা। এখন যে বিষয়টা, এখন অ্যান্সারটা দেখো, এ নেগেটিভ চার্জে চার্জিত। এখন তুমি বলো, একটা কাগজের যে টুকরা, এই কাগজের টুকরার ভিতর সমান সংখ্যক, কাগজের একটা টুকরার ভিতর সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন আছে কিনা? আছে। তাহলে চিরুনিটা কি? নেগেটিভ। ও যখন এর কাছাকাছি দিবা, তখন কি হইতে থাকবে বলো তো? তখন এই কাগজের দেখবা পজিটিভগুলা এক পাশে চলে আসবে, নেগেটিভগুলা দূরে সরে যাবে, বুঝছি? তার মানে এ যখন তুমি কাগজের পাশাপাশি দিতেছো, তখন কি হইতেছে? কাগজের ভিতরে নির্দিষ্ট সংখ্যক প্রোটনও ছিল, ইলেকট্রনও ছিল, কি করতে থাকবে? প্রোটনগুলা কাছাকাছি আসতে চাইবে, আর ইলেকট্রনগুলা দূরে। এখন বলো তো, এ কি চার্জিত হয়েছে কিনা? এই কাগজ এখন হালকা চার্জিত হয়েছে না? এখন কোন চার্জ? এই পাশে কোন চার্জ? পজিটিভ। আর চিরুনি কি? কাগজ দেখবা একটা পাশ যুক্ত হয়, দুটা পাশ যুক্ত হয় না। দেখো ভালোভাবে দেখো, কাগজ সবসময় একটা পাশ, এটা পরীক্ষা করে দেখবা। কাগজ যখন এভাবে দেখবা না, কাগজে দেখবে এক প্রান্ত টাচ করবে, অন্য প্রান্ত টাচ, কারণ অন্য প্রান্ত তো নেগেটিভ, ও তো বিকর্ষণ করে, বুঝছি? দেখো দেখো দেখো, এই যে দেখো, এক পাশ টাচ করতেছে, দেখছো? অন্য পাশ কিন্তু দূরে সরে আছে, পুরাটা কিন্তু আকর্ষণ করে। দেখো দেখো, সবাই এক পাশে এক পাশে এক পাশে, এই যে দেখো দেখো, দেখতেছ? বিশ্বাস হইতেছে? ওকে, যুক্তি আছে না? ওকে, তার মানে কি হয়, এই নেগেটিভ চার্জ ও কি করে, পজিটিভ চার্জগুলোকে এই পাশে নিয়ে যায় নেগেটিভ চার্জ, তখন কি একটা চার্জিত হয়েছে না? সো তখন এ নেগেটিভ এ পজিটিভের মতো আকর্ষণ করে এটা। এখন বিষয়টা হচ্ছে, এটা কতক্ষণ দেখছো? কতক্ষণ হয় এটা বলো তো? খুবই সামান্য সময়। কেন? কারণ এটা তো সত্যি সত্যি চার্জিত হয় নাই, এটা শুধু কি হয়েছে, প্রোটন ইলেকট্রনগুলা জায়গা পরিবর্তন করে চার্জের মতো, বাট এখনও চার্জিত হয় নাই, খানিকটা চার্জের মতো দেখাচ্ছে, এই জন্য খুব সামান্য সময় থাকে। এখন এই জায়গা থেকে প্রশ্ন আসবে, বৈদ্যুতিক আবেশটা কি? এই যে এর কোশ্চেনে বৈদ্যুতিক আবেশ। তাহলে বৈদ্যুতিক আবেশ কি বলবো? দেখো, তোমাকে দুইটা ওয়ার্ড বলি, এই দুইটা ওয়ার্ডে আমরা সংজ্ঞা মনে রাখবো। দুইটা ওয়ার্ড কি কি? ফার্স্ট অফ অল হইতেছে স্পর্শ, কি বলতো? স্পর্শ। এন 2 নাম্বার বলতেছে হইতেছে চার্জিত। দুইটা ওয়ার্ড কি কি ভাইয়া? একটা স্পর্শ, আরেকটা কি বলতো? চার্জিত। তাহলে তোমাকে আবেশের, আচ্ছা স্পর্শ তো লেখা কমপ্লিটই হয় না, তাই না? স্পর্শ। এখন বলো দেখি, বৈদ্যুতিক আবেশ তার মানে কাকে বলবো? এই ক্ষেত্রে স্পর্শ করা যাবে না, কি স্পর্শ করা? চার্জিত হবে। তার মানে এখন তুমি সংজ্ঞা বানাও, নিজের সংজ্ঞা বানাবা। তার মানে কোনো চার্জিত বস্তুকে যদি অন্য একটা নিরপেক্ষ বস্তুর কাছে রাখা হয় এবং সেই অবস্থায় তাকে সরাসরি স্পর্শ না করে যদি নিরপেক্ষ বস্তুটি চার্জিত হয়, তখন এই প্রক্রিয়াকে বলা হয় বৈদ্যুতিক আবেশ। সংজ্ঞা বানাতে পারবা? বানাও। কোনো চার্জিত বস্তুকে যদি নিরপেক্ষ বস্তুর কাছে রাখা হয়, তখন কি না করে?
স্পর্শ না করে যদি ওই বস্তু চার্জিত হয় তখন তাকে কি বলা হয়? বৈদ্যুতিক। বুঝছো? তার মানে আমি সরাসরি কি করবো না, স্পর্শ করবো না, কাছাকাছি রেখে চার্জিত করবো। বুঝছো? পারবো? ওকে, তাহলে আবেশের সংজ্ঞা দিতে পারবো না? ক নাম্বার এটা কিন্তু চলে আসবে। ক নাম্বার প্রশ্নে বলবে যে আবেশ কাকে বলে, বৈদ্যুতিক আবেশ কাকে বলে, বলতে পারবো না ইনশাল্লাহ? ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আশা করি এটা বুঝতে পারতেছি। তারপর দেখো পরবর্তী অংশ, এই যে দেখো এখন এটা কেন বুঝাইছি এখন বুঝছি না, কেন কাছে দিলে কী হয়, বেশি দিলে, এখন এটা আশা করি ভালো বুঝতে পারছি। তারপরের প্রশ্ন, এই যে প্রশ্ন শেষ নাই, দেখো এখন এই যে এই প্রশ্নটা একটু পরে, তো প্রশ্ন কি বলছে? দুটি ধাতব গোলক রয়েছে, এই যে দুটি ধাতব গোলক, একটি পজিটিভ চার্জযুক্ত কাচের দণ্ড দিয়ে দুটি গোলককে কি দুই রকমের চার্জ তৈরি করতে পারবে? মানে কি বুঝাইতে চাইতেছে? এই যে একটু আগে যেটা আমরা দেখলাম, দেখো তো এখন এটা আমাদের খুব কাজে দিবে। এটা নিউট্রাল ছিল, একটা দণ্ড দিলাম, এ নেগেটিভ এ পজিটিভ হয়েছে, একটু পর কি এ নেগেটিভ হয়েছে এ পজিটিভ হয়েছে। এটা কি সম্ভব কিনা? হ্যাঁ, এটা সম্ভব। কেমনে সম্ভব এখন তোমাকে বলি। দেখো জিনিসটা তোমাকে যদি আমি একটু বলি, প্রথম অবস্থা এ ছিল নিউট্রাল, এও কি ছিল নিউট্রাল, কোনো কেউ চার্জিত না, কিন্তু সমান সংখ্যক প্রোটন আছে, সমান সংখ্যক ইলেকট্রন আছে। তুমি একটা পজিটিভ কণা এর কাছাকাছি রাখছো, তখন এ কি হয়ে গেছে, এর এক পাশে ইলেকট্রনগুলো কাছাকাছি এসে নেগেটিভ চার্জ হয়ে গেছে। এখন দেখো এ যদি নেগেটিভ হয়, দেখো দেখো কত হিস্ট্রি আছে, দেখো মানে ফিজিক্সের কতগুলো মজার জিনিস। দেখো এ পজিটিভ কাছাকাছি নিছো, তার ইলেকট্রনগুলো কোন পাশে আসছে, এক পাশে। ইলেকট্রন যদি ওই পাশে আসে, এই পাশে কি প্রোটন জমা হবে না বলো তো? এই পাশে প্রোটন জমা হবে, এই পাশে প্রোটন জমা হবে, তুমি পাশে আরেকটা দণ্ড রাখছো, এই দণ্ডের ভিতরে নির্দিষ্ট সংখ্যক প্রোটন ছিল, ইলেকট্রন ছিল। প্রোটন কি করে, ইলেকট্রনকে আকর্ষণ করে, প্রোটনকে কি করে, বিকর্ষণ করে। তুমি এই পাশে তুমি একটা দণ্ড দিছো, সেই জন্য এই পাশে ইলেকট্রন আসছে, এই পাশে প্রোটন আসছে, এই প্রোটনের চাপে এই পাশের প্রোটনগুলো আবার সরে গেছে, আর এই ইলেকট্রনগুলো কাছাকাছি চলে আসছে। বুঝছি ঘটনা, বুঝছি? তার মানে তুমি যদি দুই তিনটা দণ্ড রাখো, তুমি একটা দণ্ডকে যদি চার্জিত করে, ওই দণ্ডের সাথে অন্য দণ্ডও কি হতে পারে, চার্জিত হতে পারে। এ কি হবে, আংশিক পজিটিভ, এ আংশিক, এ নেগেটিভ, এ আংশিক পজিটিভ। দেখো এ পুরাটা কি এখন কি হয়েছে, নেগেটিভ, আর এ পুরাটা কেমন হয়েছে, পজিটিভ। এখন সত্য কথা আসো, এত কিছু যা ঘটনা যাই ঘটুক, এর ইলেকট্রন কি বাড়ছে বা কমছে? এর ইলেকট্রন বাড়ছে, এর প্রোটন বাড়ছে, বাড়ে নাই তো। একটু আগে আমরা যখন তোমাকে বলছিলাম সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়, এর মানে কি সত্যি সত্যি একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই জন্য পজিটিভ হয়েছে। এ তো ইলেকট্রন ত্যাগই করে নাই, একে তো স্পর্শই করে না। তাহলে এটা কেন হয়, এটা কেন হয়? এটা হয় শুধুমাত্র সাময়িক সময়ের জন্য একটা ওরিয়েন্টেশন চেঞ্জ করে। মনে করো সারফেসের উপর ইলেকট্রনগুলো ছিল না, ইলেকট্রন প্রোটন, ইলেকট্রনগুলো একটু এক পাশে চলে আসছে, প্রোটনগুলো অন্য পাশে চলে এসে সাময়িক সময়ের জন্য সে কীরকম বুঝাইতেছে, নেগেটিভ। এ সাময়িক সময়ের জন্য কীরকম বুঝাইতেছে, এই জন্য এটাকে বলা হয় আবেশ। আর আবেশটা থাকে কতক্ষণ, কারণ একটু পর আবার ওরিয়েন্টেশন স্বাভাবিক হয়ে যায়, তখন সেটা নর্মাল হয়ে যায়। বুঝছি? এখন এই যে বিষয়টা হইতেছে, এতক্ষণ যে তোমাকে যে বজ্রপাত বললাম, এখন বজ্রপাতের আরেকটা প্রশ্ন সলভ করি। এই যে জিনিসটা বজ্রপাত, আচ্ছা বজ্রপাত তো সামনে আসে মনে হয়, সামনে আমরা ডিটেল দেবো, দাঁড়াও। তাহলে এটুকু কি আমরা বুঝছি? আচ্ছা এটুকু আমরা বুঝে থাকলে এটা বুঝছি। এখন এই ব্যাখ্যাটা আমরা বলতে পারবো কিনা বলো, এই ব্যাখ্যা আমাকে ব্যাখ্যা দাও। পজিটিভ, এই এক পাশে নেগেটিভ হলো, এই পজিটিভের চাপে এই পাশে নেগেটিভ, এই পাশে কি আবার কী হবে, তখন আলটিমেটলি সাময়িক সময়ের জন্য এ কী হবে, নেগেটিভ, এ কী হবে, ব্যাখ্যা দিতে পারবো? ওকে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা পার্ট তুমি। এখন দেখো এবার বলো দেখি বজ্রপাত কেন হয়। মানে বজ্রপাত শেষ হইতেছে না, বুঝছো? বজ্রপাতের নিরাপত্তাতে বুঝছো। এবার লাস্ট কোশ্চেন, বজ্রপাত কেন হয় বলতে পারবো? দেখো তো বজ্রপাত কেন হয়। এই যে মেঘ উপরে উড়ে বেড়াইতেছে, সব কিছু ঠিকঠাক আছে, ও আবার হুট করে এত চার্জিতই বা কেন হবে, তাই না? তারপর আরও প্রশ্ন হইতেছে যে মেঘ উপরে আছে, ও চার্জিত হয়েছে বুঝলাম, তো মাঝখানে কি কোনো তার দিছিলা? হ্যাঁ, তুমি দেখো একটা মজার বিষয়, দেখো তুমি কি এই যে বৈদ্যুতিক লাইন দেখো, পাশ থেকে দেখা যাইতেছে বৈদ্যুতিক লাইন যেটা আছে, একটা তার আরেকটা তার, তোমাকে একটু আচ্ছা এটা হইতেছে, তোমাকে যদি এরকম বলা হয়, দেখো এখানে হইতেছে একটা বৈদ্যুতিক লাইন, এটা একটা বৈদ্যুতিক লাইন, এখানে একটা লম্বা দণ্ড থাকে, তাই কি না? এখানে একটা বৈদ্যুতিক লাইন, তারপর এখানে লম্বা দণ্ড থাকে, তারপর এখানে কি থাকে, তারগুলো, তাই না? দেখো এই তারটা এই পাশ দিয়ে এই পাশ দিয়ে যায়, এই তারটা এই পাশ দিয়ে এই পাশ দিয়ে যায়, তাই কি না? মাঝখানে অনেক গ্যাপ থাকে কিনা, খানিকটা গ্যাপ থাকে, এক হাতের মতো গ্যাপ থাকে, তাই কি না? অল্প গ্যাপ থাকে না? এর ভিতর মনে করো প্রায় হইতেছে
এর ভিতর প্রায় বলি যদি বলি 33,000 ভোল্ট, 33,000 না, মনে হয় 11,000, মনে হয় কত 11K ভোল্ট, বুঝছো? কত ভোল্ট বলো তো? 11,000 ভোল্ট। আর এই পাশে এটাও কি 11,000, এবং মাঝখানে ব্যবধান 1 হাত এরকম, এবং এই পাশে যাইতেছে, এই পাশে যাইতেছে, এ থেকে কি যাইতেছে, এইখানকার চার্জ কি এখানে ট্রান্সফার হয়, বা এখানকার ভোল্ট এখানে ট্রান্সফার হয় না, কারণ তাদের মাঝে কোনো সংযোগ নেই। এখানে যে এই যে বৈদ্যুতিক লাইন আছে, এখানে যে আমাদের মাল্টি প্লাগ আছে, বিভিন্ন যে এই যে সার্কিটগুলো আছে, আমি ওর কাছাকাছি গেলে কি আমাকে আমাকে বিদ্যুৎ স্পৃষ্ট করে? আমি কি শক খাই না তো। কখন খাই? যখন আমি সরাসরি টাচ করি। তাহলে এখন বিষয়টা হলে এই যে বজ্রপাত যে হইল, তুমি তো টাচই করো নাই, তুমি আসো কোথায়? তুমি কি জানো পৃথিবী থেকে মেঘের দূরত্ব কতখানি? এখন দেখো, এখন গল্পটা কত জমে যাইতেছে। দেখো পৃথিবীতে মেঘের যে অবস্থা, সাপোজ মেঘ এই যে কোথায় আমাদের মেঘ ভদ্রলোক এখানে আছে, আর তুমি যে ভূমি, এর দূরত্ব প্রায় 1 থেকে 2 কিলোমিটার, 1 থেকে 2, বোঝো অবস্থা। এটা মাত্র 1 হাত, তাই ট্রান্সফার হয় না। 2 কিলোমিটার মানে বুঝতেছ, এখান থেকে ক্যাম্পাসের অর্ধেক যাইতে হবে, তাই না? তো এখন এই যে দূরত্ব এত দূর থেকে কেন আসে, বুঝছো? তো এখন যে বিষয়টা, এতক্ষণ কি আমরা আবেশের কথা শুনছি? আবেশ বুঝছি। আবেশ কি হয় বলো তো, কাকে বলে? কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করে তাকে চার্জিত করার প্রক্রিয়াকেই বলা হয় আবেশ, বুঝছি? এটা তো বুঝছি। এখন এই বজ্রপাতটাও মূলত এই আবেশের কারণে হয়। এখন আবেশের কারণে হওয়ার পিছনে আরও তারপরে এখানে চার্জ কেন হয়, এইগুলা বিষয়গুলো আছে। দেখো এই যে এখন আমরা ক্লাউডে চলে আসছি, গুগল ক্লাউড, তাই না? আচ্ছা দেখো, এখন যে বিষয়টা হইলো কি, এই মেঘটা এবং যেগুলা বজ্রপাত হয় সেই মেঘের নাম কি বলো তো? কিউমুলো নিম্বাস। ওকে, ঠিক আছে। এখন দেখো এই যে মেঘটা আছে, এই মেঘের ভিতরে যে অনেক অনুপরমাণু আছে না, এরা পরস্পর ঘর্ষণ হয়, এবং উপর থেকে সানলাইট আছে কিনা বলো তো? সানলাইটটা কি কালার দেওয়া লাগতো বলো তো? সূর্যি মামা, ইয়েলোইশ রেড কালার। আচ্ছা এখন দেখো, এই যে সূর্য সানলাইটের উপর পড়তেছে, এখানে একটা ফোটন আছে, বুঝছো? এই ফোটন কণা এর উপর পড়ে এখান থেকে দেখা যায় যে চার্জের একটা এদের ভিতর পরস্পর আকর্ষণ বিকর্ষণ সংঘর্ষ হয়। এদের ভিতর যখন ঘর্ষণ হয়, ঘর্ষণ হওয়াতে ইলেকট্রনগুলা নিচে পড়ে যায়। ইলেকট্রনগুলা একটা মেঘের নিচের দিকে কি চলে আসে? ইলেকট্রন। আর উপরের দিকে কি চলে আসে? প্রোটন। উপরের দিকে কি আছে বলো তো? তাহলে উপরের দিকে প্রোটন, আর নিচের দিকে কি? ইলেকট্রন। নিচের দিকে তীব্র মাত্রায় ইলেকট্রন। আর তোমার পৃথিবী কি? জিরো। পৃথিবী তো জিরো, কিন্তু জিরো এটা হইতেছে চার্জ কি জিরো না বলো? 0 ভোল্ট। এ হইতেছে 0 ভোল্ট, কিন্তু এর যেহেতু কয়েক কোটি ভোল্টেজ নেগেটিভ, আর এ যেহেতু জিরো, সেই সাপেক্ষে এটা পজিটিভ না? বোঝা অবস্থা। মানে তোমার কাছে 0 টাকা আছে, তোমার একটা বন্ধু 10,000 টাকা ঋণ আছে, বড় লোককে, তুমি বড় লোক, তোমার কাছে 1 টাকাও নেয়, বাট ও তো 10,000 টাকা ঋণই। তার মানে তুমি এই অবস্থায় কি বড় লোক, যে আমি নিউট্রাল অবস্থা আছে, ওর তো ঋণ আছে। সো এই অবস্থা থেকে এটাকে ধরা হয় নেগেটিভ, আর এটাকে ধরা হয়, ভূমিকে ধরা হয় পজিটিভ। এখন বিষয়টা দেখো, এখানে অতি তীব্র মাত্রায় কি নেগেটিভ, কয়েক কোটি ভোল্ট, আর এখানে ভূমিতে পজিটিভ। এখন মাঝখানে দূরত্ব কত? কয়েক কিলোমিটার দূরত্ব। কিন্তু এই যে আমরা একটু আগে দেখছি না, আবেশ করা যায়, চিরুনির চার্জ সামান্য, এই জন্য কাগজকে কাছাকাছি নিয়ে তুমি চার্জ করতে পারছো। আর এটার ভোল্টেজ কত? অনেক বেশি। এই অনেক বেশি হওয়ার কারণে মাঝখানে বাতাসের যে এত বড় বাধা, এটাকে ভেদ করে সে আসতে চায়। এই জন্য সে সবসময় খোঁজে যে কোনটা কাছে, মানে আসতে চায়। মানে এমন হয়, বুঝছো? তোমাকে যদি একটু আমি যদি মজা করে যদি বুঝাইতাম, বাস্তবতা হইতেছে এইরকম, যে দেখবা হইতেছে এ দেখো যে মাঝে মাঝে এত দূর আসতে চাইছে, এটা তো দেখা যায় না। আচ্ছা মনে করো যে এ এত কাছাকাছি আসতে চাইছে, কিন্তু কাউকে পায় নাই, এই জন্য মাটিতে পড়তে পারে নাই। তারপর আবার দেখো এত কাছাকাছি আসতে চাইছে, কাউকে পায় নাই। এই অবস্থায় একটা গাছ এখানে লম্বা করে দাঁড়ায় আছে, একটা গাছ দাঁড়ায় আছে। এ দেখতে কাছে, এর উপরে পড়ে গেছে, বুঝছো? মানে এ চতুর্পাশে খুঁজতেছে কোথায় জায়গা আছে, যে গাছ দেখছে সেই। আর তোমরা গাছের নিচে দাঁড়ায় আছো মানে কি? তোমরা অবস্থা খারাপ, বুঝছো? ঠিক আছে, তাহলে এই যে গল্পটা বুঝছি, তার উপরে পজিটিভ চার্জ চার্জিত হয়, নিচে নেগেটিভ চার্জ। আর এটা কি হয়? আবেশে মাধ্যমে একটা আবেশিত হওয়ার একটা প্রক্রিয়া সৃষ্টি হয়, এবং এখান থেকে কী হয়? অতি তীব্র কয়েক মিলি সেকেন্ডের ভিতরে এটা নিচে পড়ে যায়, বুঝছি? তারপর আরও কিছু ঘটনা ছিল না, বজ্রপাত পড়লে নাকি সোনার রূপা কী জানি পাওয়া যায়। হ্যাঁ, এগুলো কথা শুনছো? আচ্ছা এগুলা কই জানি শুনছিলাম, বুঝছো? এগুলা আসলে বাস্তবতা আমি কখনো পাইনি। ঠিক আছে, আচ্ছা এইটুকু আমরা বুঝছি। আচ্ছা মোটামুটি আমাদের কাঙ্ক্ষিত যতটুকু আছে ততটুকু পাইছি। এখন পরের পাঠে কী আছে? এই যে
আচ্ছা, এই যে এটা একটু কৃতজ্ঞতা প্রকাশ করি, ভালো লাগবে যে ইনি হইতেছে আমার ভদ্র টিচার ছিলেন, ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছিলাম, আশরাফ স্যার, বুঝছো? তো এই যে মনে করো যে আমরা যতগুলো টপিকগুলো বলতেছি না, সত্যি কথা বলতে কি, তুমি তোমার স্কুল কলেজ এগুলাতে এই ঘটনাগুলো হয়তো শুনবা না, শুনছো এর আগে, বা হয়তো বা শুনবা না যতটুকু মনে পড়ে, কিন্তু সেই জায়গায় এই বাস্তব, এই জন্য আমরা ফিজিক্স শিখি শুধু অঙ্ক করতে পারি, কিন্তু আসলে বুঝি না, ফিলই করতে পারি না। এই জন্য বাংলাদেশে বিজ্ঞানী হয় না, বাংলাদেশে হচ্ছে শুধু চাকরিজীবী হয়, কোনো বিজ্ঞানী হয় না। তো এই যে এটা ব্যর্থতা। সো এই ভদ্রলোক স্যার ইনি বলতেন, ইনি আমাদের একটা কথা বলতেন যে তোমাদের আমরা হইতেছে চোখ সৃষ্টি করে দিব, চোখ, তোমাকে এমন একটা চোখ দেখাই দিব, তুমি চোখ দিয়ে দেখবা। তো এখন দেখো, এখন তুমি না ঠান্ডা মাথায় তুমি একটু বল, তুমি এতদিন এই যে বজ্রপাত যেভাবে দেখতে, এখন কি সেভাবে দেখবা? হ্যাঁ, এখন তুমি বজ্রপাত উঠলেই বলবা না ওই যে চার্জ, তাই না? তুমি এখন রীতিমতো বলবা যে ওই যে নেগেটিভ চার্জ। তারপর একটু বজ্রপাত হইতেছে, তুমি তোমার ছোটো ভাইকে বলবা এই যে এটা হইতেছে, এই ওখানে দাঁড়াবি না, ওখানে দাঁড়ালে রিস্ক আছে, নিচেও একটু, তারপর গুটিয়ে বসে। এই যে এখন কি তুমি জিনিসগুলা তোমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে, তাই কি না? সো স্যারের প্রতি কৃতজ্ঞ, উনি দৃষ্টিভঙ্গি বদলাই দিছে, খুব প্রভাব ফেলছে আলহামদুলিল্লাহ। এবং এই জিনিসটাই হইলে তো দেখা যাচ্ছে আমি তোমার সাথে আলোচনা করতেছি, সামনেতে তুমি নেক্সট জেনারেশনে হয়তো বড় একটা সায়েন্টিস্ট হয়ে যাবা, বুঝছো? ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, অনেক অনেক শুভকামনা, শুক্রিয়া। সো এই স্যারের প্রতি কৃতজ্ঞতা, শুক্রিয়া। অ্যান্ড তারপর কি, হ্যাপি হয়ে গেছো তাই না? টেক রেস্ট। এই যে এবার খুশি হয়ে গেছে মানে ফাইনালি এতগুলা ক্লাসের ভিতর সবচেয়ে খুশি হয়েছো তুমি এটাতে, তাই না? সবচেয়ে খুশি হয়েছে, মানে স্লাইড তোমার মন মতো চলে আসছে, দেখো একটু মুচকি হাসিও দিতেছে তোমার মতো। ঠিক আছে, টেক রেস্ট। ওকে, অনেক কষ্ট দিয়ে ফেলছি, সো আর কষ্ট না দিই, তাহলে রেস্ট ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ ভরসা, আমরা এটুকুই থাক, তারপর বাকি অংশটুকু আমরা ধাপে ধাপে শিখবো ইনশাল্লাহ। তারপর তোমার সাথে লম্বা সময় আস্তে ধীরে আলোচনা হবে, সেই ক্ষেত্রে আমাদের যেটা পজিটিভ হবে। সো এখন সামগ্রিক ক্লাসের সামারি বল, সবগুলো বুঝছি, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, চার্জ কী, তারপর স্থির তড়িৎ আসলে কেন হয়, চলতড়িৎ কী হয়, তারপর আধান কী, তারপর কেন বজ্রপাত হয়, বজ্রপাতের সময় কী করা উচিত, এগুলো বুঝছি না? ঠিক আছে, তারপর চিরুনি কেন চার্জিত হয়, ওকে, বলতে পারবো না? আচ্ছা, এখন যে বিষয়টা, আমি তোমাকে সূত্র বা সংজ্ঞা মুখস্থ করাবো না, ইনশাআল্লাহ তোমাকে বানানো শেখাবো। ওকে, ছোটোখাটো একজন বিজ্ঞানী হয়ে যাবা, দেখলাম সংজ্ঞা আমি বানাবো, আবেশের সঙ্গে বানাইতে পারবো না? বানাও, বলো দেখি একবার। আবেশ কাকে বলবো? বৈদ্যুতিক আবেশ। কি করতে হবে? কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করে কোনো নিরপেক্ষ বস্তুকে চার্জিত করার প্রক্রিয়াকে বৈদ্যুতিক। এই যে এটা কি তোমাকে কষ্ট করে মুখস্থ রাখতে হচ্ছে? পারবো না? ওকে, ঠিক আছে, এই যে এটাই সৌন্দর্য ইনশাল্লাহ। সো এইভাবে ধারাবাহিকভাবে আমরা কাজ করার চেষ্টা করবো, ইনশাল্লাহ অগ্রগতি হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, অনেক অনেক শুভকামনা তোমার প্রতি, তোমাদের সবার প্রতি। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততদিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।